হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টার লেকচার নাম্বার 2তে। আজকে হচ্ছে আমাদের লেকচার টপিক চার্লসের সূত্র ও চাপীয় সূত্র। আমরা আজকে এই দুইটি সূত্রেই থিওরি আলোচনা করব এবং হচ্ছে রিলেটেড যে বেসিক ম্যাথগুলো এগুলো হচ্ছে আমরা কমপ্লিট করব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমাদের জানতে হবে যে চার্লসের সূত্রটা আসলে কি, আর আমাদের এখানে হচ্ছে কোন চলরাশিটা স্থির থাকে। তো গতকালকে হচ্ছে আমরা একটা টেবিল পড়েছিলাম যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র কোন ক্ষেত্রে কোন হচ্ছে গিয়ে চলরাশিটা স্থির থাকে। তো আজকে হচ্ছে আমাদের চার্লসের সূত্র অংশটা দেখব। তো চার্লসের সূত্রটা হচ্ছে গিয়ে বিজ্ঞানী জ্যাকুইস চার্লস 1787 সালে স্থির চাপে, তাহলে খেয়াল করো এখানে কোন কোন চলরাশিটা স্থির, চাপ হচ্ছে স্থির, স্থির চাপে গ্যাসের আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্দেশ করে এরকম একটা সূত্র প্রকাশ করবেন, যেটা হচ্ছে চার্লসের সূত্র নামে পরিচিত। তো চার্লসের সূত্রে আমরা হচ্ছে এখানে দুইটা ডেফিনেশন একদম হচ্ছে গিয়ে নিয়ে এসেছি। তো দুইটাই হচ্ছে কারেক্ট। তো আমরা প্রথম যে ডেফিনেশনটা, এটা হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে মেন থিমটা ভুলে যাই বা হচ্ছে অতিরিক্ত পেঁচানো ভালো না লাগে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম যে হচ্ছে সূত্রটা বা হচ্ছে গিয়ে ডেফিনেশনটা সেটা ইউজ করব। আর দ্বিতীয় ডেফিনেশনটা হচ্ছে মোর ডিটেলস, মানে হচ্ছে আর একটু ডিটেলসে দেওয়া। তো তুমি হচ্ছে গিয়ে যদি কখনো বোর্ড পরীক্ষা আসে যে কোনোটাই তুমি ফলো করতে পারো, দুইটাই হচ্ছে গিয়ে কারেক্ট। তাহলে প্রথম যে ডেফিনেশনটা সেটা হচ্ছে গিয়ে এই সূত্র অনুসারে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। প্রথম ডেফিনেশন তোমাকে এটা বলতেছে যে হচ্ছে গিয়ে তোমার চাপ তো এখানে ফিক্সডই থাকবে, স্থির থাকবে। তো এই স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের যে আয়তন, এই আয়তনটা যে ভলিউম, এই ভলিউমটা তোমার কেলভিন বা পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে ভলিউম সমানুপাতিক টি, ঠিক আছে। আমরা এখান থেকে হচ্ছে গিয়ে এরকম একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি। তো যেখানে হচ্ছে গিয়ে আমাদের সমানুপাতিক সাইন থাকে, সেখানে আমরা হচ্ছে সমানুপাতিক সাইন তুলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি। তাহলে আমরা লিখতে পারি বি সমান কেটি, কেটি, বা এটাকে আমরা হচ্ছে কি ইচ্ছা করলে আর একটু সুন্দর করে লিখতে পারি বি বাই টি সমান হচ্ছে কনস্ট্যান্ট। মানে আমি যদি বেশ কয়টা সিনারিও চিন্তা করি যে বি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে বি টু বাই টি টু, মানে অনেকগুলো হচ্ছে একটা গ্যাসের উপর অনেকগুলো সিনারিও যদি এরকম আমরা চিন্তা করি, তাহলে অ্যাকচুয়ালি এরকম ব্যাপারটা আর কি দাঁড়ায়। তো আমি যদি এরকম এন সংখ্যকবার পর্যবেক্ষণ করি, ধরো হচ্ছে একটা গ্যাস পাত্রে তাপমাত্রা টি ওয়ান থেকে হচ্ছে কি টি টু করলাম, টি টু থেকে টি থ্রি করলাম, মানে এরকমভাবে অনেকগুলো হচ্ছে তাপমাত্রা ভেরিয়েশন আনলাম, এনে আমি হচ্ছে যে ভলিউমটা পাবো। তারপর হচ্ছে এই ভলিউম এবং তাপমাত্রা এই দুইটা যদি রেশিও করি, তাহলে অলওয়েজ আমরা এই কনস্ট্যান্টটাই পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার আমাদের মেইন থিম, চার্লসের সূত্রের মেইন থিম। তো এই ব্যাপারটাকে হচ্ছে আরেকটু সুন্দর করে আমরা হচ্ছে গিয়ে দাঁড় করাতে পারি, যে হচ্ছে একদম পরিমাণগত যদি আইডিয়া পেতে চাই যে হচ্ছে কি পরিমাণ, আমরা তো এখানে দেখতেছি যে হচ্ছে কি তোমার তাপমাত্রা তুমি যদি বৃদ্ধি করো তাহলে হচ্ছে তোমার ভলিউমটা বাড়বে, আর যদি তাপমাত্রা হ্রাস করো তাহলে হচ্ছে ভলিউমটা কি পাবে, হ্রাস পাবে। তো কি হারে, কি পরিমাণ হারে হ্রাস পাবে বা হচ্ছে বৃদ্ধি পাবে, এই ব্যাপারটা হচ্ছে আমরা দ্বিতীয় যে ডেফিনেশনটা সেখান থেকে একদম সুন্দর করে আইডিয়া পেতে পারি। তো দেখো দ্বিতীয় সূত্রে কি লেখা আছে, যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C থেকে প্রতি °C তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাসের জন্য এর আয়তন 0°C তাপমাত্রার আয়তনের 273/1 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে চলো এই ব্যাপারটা আমি তোমাদের বলে দিই যে এটা আসলে কি মিন করতেছে। ধরো 0°C তাপমাত্রা, এখন 0°C তাপমাত্রায় কি একটা গ্যাসের ভলিউম কি থাকবে না, অবশ্যই কিন্তু একটা ভলিউম থাকবে। ধরে নাও এই ভলিউমটা হচ্ছে বি নট, 0°C তাপমাত্রায় কোনো একটা গ্যাসের ভলিউম আমরা ধরে নিচ্ছি বি নট। এখন আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি, ঠিক আছে, ধরো হচ্ছে কি আমি 0°C থেকে 1°C গেলাম, ঠিক আছে, মানে 1°C তাপমাত্রা বৃদ্ধি করলাম। তো 1°C তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি করলাম, ঠিক আছে। তো আমি যদি এই তাপমাত্রাটা বৃদ্ধি করি, তাহলে আমার এখানে হচ্ছে গিয়ে কি ভলিউমটাও কিছুটা বৃদ্ধি পাবে। এখন কতটুকু ভলিউম বৃদ্ধি পাবে, এটাকে ধরো আমি হচ্ছে ডেল বি নাম দিলাম, যে হচ্ছে ভলিউমের পরিবর্তন, ঠিক আছে। তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি তাহলে ভলিউম বৃদ্ধি পাবে। এখান থেকে বুঝে নিব যে হচ্ছে আমি যেহেতু তাপমাত্রা বৃদ্ধি করতেছি, তাহলে এই যে পরিবর্তনটা এটা হচ্ছে পজিটিভ পরিবর্তন, মানে হচ্ছে তোমার ভলিউমটাও বৃদ্ধি পাচ্ছে। তো ভলিউমটা কি অনুসারে বৃদ্ধি পাবে, ওই যে 0°C তাপমাত্রায় যে ভলিউমটা ছিল, মানে বি নোটের যে ছিল, এই বি নোট এর 273/1, ঠিক আছে, 1 এতটুকু হচ্ছে গিয়ে কি হবে, ভলিউম বৃদ্ধি পাবে। যেহেতু আমি তাপমাত্রা বৃদ্ধি করছি কত, 1°C, এখানে তুমি হচ্ছে গুণন দিতে পারো ইচ্ছা করলে, যে আমি যেহেতু হচ্ছে গিয়ে এখানে 1°C তাপমাত্রা বৃদ্ধি করছি, তাহলে এই যে 273/1, ঠিক আছে, 1 গুণন, মানে যেহেতু 1°C
বৃদ্ধি করছে। আমি যদি তাপমাত্রা এরকমভাবে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতাম, 2 ডিগ্রি সেলসিয়াস, আর আমি তাপমাত্রা বৃদ্ধি করছি হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের ভলিউমের যে পরিবর্তনটা হইতো সেটা সেম ব্যাপারেই বি নটের 273/1 গুণন 2, ঠিক আছে? প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য এই যে 273/1 করে চেঞ্জ হবে, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস যেহেতু চেঞ্জ করছি তাহলে 2 গুণন হবে। তো এইটা হচ্ছে আমাদের এখানে মানে দ্বিতীয় যে ডেফিনেশনটা, দ্বিতীয় ডেফিনেশনটার ব্যাখ্যা। তো এখন তোমাদের মনে হইতে পারে যে আমাদের প্রথম যে ডেফিনেশনটা, প্রথম ডেফিনেশন থেকে আমরা এরকম একটা সূত্র নিয়ে আসছি যে B1/T1 সমান হচ্ছে B2/T2। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা সূত্রটা একটু অন্যরকম দেখতেছি। দুইটা সূত্র কি আসলে কি অন্যরকম? ব্যাপারটা আসলে অন্যরকম না। আমরা যদি দ্বিতীয় সূত্র যেটা, এটাকে যদি আরেকটু হচ্ছে গেলে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে দ্বিতীয় সূত্র থেকে মানে দ্বিতীয় যে হচ্ছে ডেফিনেশনটা, এই ডেফিনেশন থেকে যে গাণিতিক রূপটা পাবো সেটা হচ্ছে প্রথমটার অনুরূপ, ঠিক আছে? তাহলে চলো হচ্ছে আমরা এই দ্বিতীয় ব্যাপারটাকেও একটু ভালো করে এক্সপ্লেন করি। তো এর আগে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ওকে আগে চলো আমরা এক্সপ্লেন করে ফেলি। ওকে, তাহলে দ্বিতীয় ডেফিনেশন থেকে আমরা এরকম পাইছিলাম যে তোমার যে ভলিউমের পরিবর্তন ডেল বি, ঠিক আছে? ধরো তুমি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো তোমার ভলিউম আমরা কত ধরে নিয়েছিলাম? বি নট, ঠিক আছে? এখন 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি নিয়ে যাই, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বৃদ্ধি করে আমি 3 ডিগ্রি সেলসিয়াসে গেলাম, 3 ডিগ্রি সেলসিয়াসে আমি গেলাম, যাওয়ার পর এখানে বলো তো আমাদের হচ্ছে ভলিউমের পরিবর্তনটা কেমন হবে? তাহলে আমাদের ভলিউমের পরিবর্তনটা হবে বি নট এর বলতে এখানে গুণন, তাহলে বি নট এর 273/1 আর এটার সাথে গুণন হবে কত? যেহেতু আমি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চেঞ্জ করছি সেজন্য হচ্ছে থিটা। এখন এটা কিন্তু পরিবর্তন, এটা দেখো এটা আসলে কি ভলিউমের পরিবর্তন। তো তোমাকে যদি বলা হয় ফাইনাল ভলিউম কত হবে, ফাইনাল ভলিউম যেটা, ঠিক আছে? এটা তো ভলিউমের পরিবর্তন। তো আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু একটা ভলিউম ছিল বি নট, তো আমি যদি বলি ফাইনাল ভলিউম তাহলে কত হবে? যে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার ফাইনাল ভলিউম, ঠিক আছে? 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাইনাল ভলিউম হবে তোমার বি নট যেটা ছিল সেটা তো থাকবেই, প্লাস ওই যে এতটুকু যে আবার চেঞ্জ হয়েছে মানে বৃদ্ধি পাইছে, এটা কি হবে? যোগ হবে। তাহলে আমরা এখানে বলতে পারি বি নট গুণন থিটা, আমরা এই থিটাটাকে অনেক সাথে গুণ করে উপরে লিখে ফেললাম 273, ঠিক আছে? তো এখান থেকে আমরা বলতে পারি বি ফাইনাল যেটা, এটাকে আমরা হচ্ছে এখন ধরতেছি B2, ঠিক আছে? আমরা B2 আর কি চিন্তা করতেছি, সূত্রগুলো যেহেতু আমরা B1 B2 T1 T2, ঠিক আছে, P1 P2 এই ফরম্যাটে শিখতেছি, এই জন্য এটাকে ধরো আমি হচ্ছে B2 লিখলাম, ঠিক আছে? তাহলে B2 সমান এই বি নটটাকে আমরা কমন নিয়ে নিতে পারি, কমন নিলে আমরা পাবো 1 + 273 আর উপরে থাকবে হচ্ছে তোমার থিটা, ঠিক আছে? আমরা বি নটটা যেটা এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমরা পাবো এখানে B2 সমান হচ্ছে গিয়ে বি নট ইন্টু, আমরা যদি 273 লসাগু নিই তাহলে আমরা পাবো 273 আর উপরে পাবো 273 প্লাস হচ্ছে থিটা। তাহলে 273 প্লাস থিটা এই কথাটার মানে কি বলতো? আমরা হচ্ছে গিয়ে প্রথম লেকচারে পড়ছিলাম যে বিভিন্ন স্কেলের মধ্যেকার সম্পর্ক, তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যকার সম্পর্ক। এই 273 প্লাসের সাথে আমরা হচ্ছে থিটা মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যোগ করি, তাহলে আমরা কেলভিন বা হচ্ছে পরম তাপমাত্রার যে স্কেলটা সেই স্কেলের তাপমাত্রার মান পাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই 273 প্লাস থিটা এটা হচ্ছে কেলভিন তাপমাত্রায় ফাইনাল তাপমাত্রা, কেলভিন স্কেলে ফাইনাল তাপমাত্রা, মানে এটাকে আমরা T2 বলতে পারি। আর এটা তো B1 ছিল বা B নট ছিল যেটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভলিউম বা আদি ভলিউম, তাহলে 273 যেটা এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে কি তোমার যে T1। তাহলে আমরা বলতে পারি বি নটটাকে B1 আমি বলতেছি, আর 273 এটাকে আমরা ধরো বলতেছি T1, তাহলে B1/T1। আর এই পাশে হচ্ছে কি আমি যদি 273 প্লাস থিটাটাকে এই পাশে ভাগ আকারে নিচে নিয়ে আসি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে B2 বাই হচ্ছে তোমার T2। তার মানে দেখো দুইটা সূত্রই কিন্তু প্রায় সিমিলার। তো আমাদের বই পাওয়ার কোনো কিছু নেই যে দুইটা সূত্র আসলে মনে হয় দুই রকম, এরকম না। আমরা যে ইকুয়েশন থেকেই বা যেরকমভাবে হচ্ছে আমরা এক্সপ্লেন করি আমরা ফাইনালি হচ্ছে গিয়ে এরকম একটা ব্যাপার পাই। তো তুমি হচ্ছে গিয়ে ইচ্ছা করলে এই ফর্মেটটা ইউজ করতে পারো, এই ফর্মেটটা ইচ্ছা করলে মুখস্থর মতো ইউজ করতে পারো। তো আমার যেটা মনে হয় যে তোমরা যদি ওই যে B1/T1 সমান হচ্ছে B2/T2 এটা মুখস্থ রাখতে পারো বা এটা ইউজ করো তাহলে আরও বেশি বেটার, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে আরও কয়েকটা ব্যাপার নিয়ে আসবো। সেটা হচ্ছে গিয়ে আগে আমি ব্যাপারটা এক্সপ্লেন করে ফেলি।
এখানে নোট আকারে লিখে রাখতে পারো। তাইলে আমরা দেখতেছি হচ্ছে গিয়ে কি, প্রথম যে ডেফিনেশনটা আমরা পড়ছিলাম এখান থেকে আমরা বেসিক সূত্রটা নিয়ে আসি। দ্বিতীয় ডেফিনেশনে আমরা পাইছিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনে 273/1 অংশ অনুসারে ভলিউম হ্রাস পায় অথবা হচ্ছে বৃদ্ধি পায়। আমি যদি হচ্ছে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে ভলিউমটা হ্রাস পায়। তাহলে তুমি চিন্তা করে নাও যে কোনো একটা গ্যাস পাত্র আছে তোমার কাছে যার ভলিউম হচ্ছে 273 লিটার, ঠিক আছে, এটা হচ্ছে বি নট, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওর ভলিউম হচ্ছে গিয়ে কি 273 লিটার। এখন তুমি যদি তাপমাত্রা ধীরে ধীরে কমাতে থাকো, ঠিক আছে, তুমি যদি তাপমাত্রাটা ধীরে ধীরে কমাতে থাকো তাহলে তুমি -1 ডিগ্রি সেলসিয়াসে গেলা, তাহলে তোমার কি হবে বলো তো, ভলিউমটা কত হবে? যেহেতু 273/1 অংশ করে হ্রাস পাবে, আমি যেহেতু তাপমাত্রা কমাচ্ছি তাহলে অবশ্যই কী পাবে, হ্রাস পাবে। তাহলে 273/1 অংশ কত? 1 লিটার, তার মানে 1 লিটার ভলিউম হ্রাস পাবে। হ্রাস পেয়ে কত হবে? 272, মানে 272 লিটার। তুমি যদি তাপমাত্রা -2 ডিগ্রি সেলসিয়াসে যাও তাহলে তাপমাত্রা, এই তাপমাত্রা হ্রাসের জন্য তোমার ভলিউম হবে 271। তুমি যদি এরকম -3 ডিগ্রি সেলসিয়াসে যাও তাহলে ভলিউম কত হবে? 270। তো এরকমভাবে তুমি যদি যেতে যেতে তাপমাত্রা হ্রাস করতে করতে তুমি যদি -273 লিটারে চলে যাও, 273 ডিগ্রি সেলসিয়াসে চলে যাও, তাহলে বলো তো তোমার কতটুকু ভলিউম হ্রাস পাবে? 273-এর পুরোটাই কিন্তু তখন হ্রাস পাবে, কারণ তুমি -273 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছো। সেই ক্ষেত্রে তোমার ভলিউমটা কত হবে? 0 ভলিউম কিন্তু হওয়ার কথা, 0 লিটার, ঠিক আছে। কিন্তু এটা বাস্তবে কখনোই পসিবল না, কারণ হচ্ছে গিয়ে তোমার এর আগেই, ঠিক আছে, তুমি যদি চিন্তা করো যে আমি -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাব, ঠিক আছে, কিন্তু এর আগেই গ্যাসের যে হচ্ছে গিয়ে অবস্থাটা, এই গ্যাসীয় অবস্থা থেকে সে তরল হয়ে যাবে। তরল কিন্তু আবার গ্যাসীয় সূত্র বা হচ্ছে আমরা মাত্র যে সূত্রটা পড়লাম, ঠিক আছে, এই সূত্রটা মেনে চলে না। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু আর এই সূত্র প্রয়োগ করতে পারবো না যে 273/1 করে হচ্ছে গিয়ে কি, মানে ভলিউম হ্রাস পেতে থাকবে, এটা তখন আর পসিবল না। তো আমরা হচ্ছে এই যে -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসলে আমরা গ্যাসকে নিয়ে যাওয়া কখনোই পসিবল না, ঠিক আছে। তো যদি পসিবল হইতো, ঠিক আছে, যদি গ্যাসীয় অবস্থাটা থাকতো আর হচ্ছে আমরা -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারতাম, সেই ক্ষেত্রে ওই গ্যাসের আয়তনটা কত হয়ে যেত? 0 লিটার হয়ে যেত, ঠিক আছে। তো এই যে আমাদের যাওয়া পসিবল না, কিন্তু আমরা এটা তাত্ত্বিকভাবে চিন্তা করতে পারি বা কল্পনা করতে পারি, ঠিক আছে, বা হচ্ছে আমাদের গাণিতিক যে ফর্মটা, এই ফর্ম থেকে জাস্ট অ্যাজিউম করতে পারি, ঠিক আছে। এই ব্যাপারটাকে আমরা বলতেছি হচ্ছে কি পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে এখন নতুন আরেকটা টার্ম শিখলাম যে পরম শূন্য তাপমাত্রা, আর হচ্ছে এই তাপমাত্রায় গ্যাসের যে ভলিউম এটা 0 হয়ে যাওয়া। তাহলে এই ব্যাপারে আমরা দু একটা কথা শিখে বা জেনে তারপর হচ্ছে আমরা ম্যাথে চলে যাব, ঠিক আছে। ওকে, তাহলে পরম শূন্য তাপমাত্রা আসলে কি? যে তাপমাত্রায়, ঠিক আছে, এগুলো জাস্ট হচ্ছে কি আমি তোমাদের জন্য ডেফিনেশনগুলো নিয়ে আসছি যাতে হচ্ছে আমার এক্সট্রা করে লিখতে না হয়, মানে ক্লাসের ডিউরেশনটা যাতে কমে, ঠিক আছে। তো তোমরা এগুলো পড়লেই হবে। তো যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, ঠিক আছে, তাত্ত্বিকভাবে, এটা কিন্তু বাস্তবে পসিবল না, জাস্ট আমরা থিওরিটিক্যাল যদি চিন্তা করি, ঠিক আছে। কল্পনাযোগ্য এই সর্বনিম্ন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে, ঠিক আছে। তো বাস্তবে হচ্ছে গিয়ে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় কিনা তা দেখা সম্ভব হয়নি, কারণ এর আগেই হচ্ছে গিয়ে গ্যাস তরল হয়ে যায়, যেটা আমরা অলরেডি বলছি। তারপরে তরল বা কঠিন পদার্থ গ্যাসের সূত্র মেনে চলে না, তো সেই ক্ষেত্রে আর এক্সপেরিমেন্ট করা আমাদের সম্ভব না, ঠিক আছে। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে শিখে ফেলোয়া। তারপরে আমরা এই যে পরম শূন্য তাপমাত্রা যে বললাম একটা টার্ম, তো এই পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে, ঠিক আছে, শূন্য ধরে একটা নতুন স্কেল নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। এটাকে আমাদের কেলভিন স্কেল, যেটা অলরেডি আমরা পড়ে ফেলছি প্রথম লেকচারে, যে হচ্ছে 3টা স্কেলের সম্পর্ক, ঠিক আছে। তো এখানে আমাদের এই কেলভিন স্কেলটা এখান থেকে আর কি আসছে, যে পরম শূন্য তাপমাত্রাকে শূন্য এবং সেলসিয়াস এককের সমান তাপমাত্রা ব্যবধানকে একক ধরে তাপমাত্রার একটি স্কেল প্রণয়ন করা হয়েছে, এটি তাপমাত্রার পরম স্কেল, ঠিক আছে। মানে হচ্ছে কি আমাদের যে তাপমাত্রায় গ্যাসের ভলিউম কি হয়, 0 হয়, আমরা আসলে জানি না যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের ভলিউম 0 হবে, সেটা আমাদের ধরো জানা নেই, ঠিক আছে। তো আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট করলাম, করে গিয়ে আমরা একটা তাপমাত্রা পাইছি। এই তাপমাত্রা অলরেডি আমরা বলছি যে -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের ভলিউম কি হয়, 0 হয়, গ্যাসের ভলিউম 0 হয়ে যায়। তো এই যে তাপমাত্রাটা, মানে -273 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটাকে শূন্য ধরে, ঠিক আছে, নতুন একটা স্কেল আবিষ্কার করা হয়েছে, সেটাকে আমরা কেলভিন স্কেল বলতেছি। তাহলে দেখো সেলসিয়াস স্কেলে যেটা -273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে সেটা হচ্ছে তোমার কি 0। তার মানে দেখো সেলসিয়াস স্কেলটা কিন্তু হচ্ছে গিয়ে কি কিছুটা পেঁচানো, মানে হচ্ছে গিয়ে পিছিয়ে আছে, মানে যেখানে কেলভিন হচ্ছে 0, তুমি চিন্তা করো এরকম ব্যাপারটা, যেখানে কেলভিন হচ্ছে 0, কেলভিন যে পয়েন্টে 0, সেলসিয়াস সেখানে কত
-273। তাহলে এখানে কে পেঁচানো, মানে কে পিছিয়ে আছে, সেলসিয়াস স্কেল পিছিয়ে আছে, আর কেলভিন স্কেল কি আছে, কিছুটা এগিয়ে আছে, তাই না ব্যাপারটা? তো এখান থেকে আমরা আসলে হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেল এবং হচ্ছে কেলভিন স্কেলের সম্পর্কটা নিয়ে আসি, যেটা আমরা হচ্ছে অলরেডি জানি যে কেলভিন স্কেলের তাপমাত্রা হচ্ছে গিয়ে 273 প্লাস হচ্ছে থিটা। ওই যে 273 ডিগ্রি সেলসিয়াস যে হচ্ছে গিয়ে আমাদের কেলভিন স্কেল এগিয়ে ছিল, এই জন্য কেলভিন আমরা হচ্ছে পাওয়ার জন্য আগেই 273 যোগ করে দিই, ঠিক আছে? কারণ যে পয়েন্টে তোমার কেলভিন 0, এখানে হচ্ছে সেলসিয়াস কত, -273। তো এই ব্যাপারটা আর কি। তো এটা হচ্ছে জাস্ট এমনি শেখার জন্য বলা। তো সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 যোগ করলে পরম স্কেলে তাপমাত্রা বা পরম তাপমাত্রা পাওয়া যায়। তারপর হচ্ছে গিয়ে এই পরম তাপমাত্রা মান হচ্ছে গিয়ে আমাদের 270, লেকচার অনেক সম্ভবত বলছি যে 273 -273 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে আমরা হচ্ছে গিয়ে দশমিক মানে 273.16ও বলি। তো আমাদের জাস্ট 273 জানা থাকলেই হয়েছে। তো লর্ড কেলভিনের নাম অনুসারে এটাকে হচ্ছে গিয়ে আমরা কেলভিন স্কেল বলা হয়। তাপমাত্রার একক হচ্ছে গিয়ে আমাদের কেলভিন, জাস্ট কেলভিন, মানে আমাদের সেলসিয়াস স্কেলের ডিগ্রি সেলসিয়াস আছে, ফারেনহাইট স্কেলে হচ্ছে ডিগ্রি ফারেনহাইট আছে, তবে এখানে কোনো ডিগ্রি কেলভিনই, জাস্ট হচ্ছে কেলভিন, ঠিক আছে? তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই, এটা মুছে দিই। ওকে, এখন হচ্ছে আমাদের চার্লসের সূত্রের গ্রাফ। তো আমাদের হচ্ছে চার্লসের সূত্রের গ্রাফ জানতে হবে। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে বয়েলের সূত্রের গ্রাফগুলো পড়ে আসছিলাম, তো আজকে হচ্ছে আমরা চার্লসের সূত্রের যে গ্রাফটা সেটা চলো আমরা একটু দেখি। তো চার্লসের সূত্র হচ্ছে আমাদের কি যেন স্থির থাকে, আমাদের হচ্ছে গিয়ে প্রেশারটা যেটা এটা স্থির থাকে, তো ভলিউম এবং হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয়। আর আমরা মেন যে ফর্মুলাটা সূত্রটা সেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে গিয়ে B/T সমান হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তো তোমাকে আমি যদি এরকমভাবে হচ্ছে গ্রাফটা অঙ্কন করি, তাহলে আমি কী পাবো? আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমাদের সূত্রের হচ্ছে অক্ষ বরাবর যেটা আছে সেটাকে আমি রিপ্লেস করে ওয়াই বসাবো। তাহলে আমরা এখানে দেখতেছি সূত্রের যে অক্ষ বরাবর আছে ভলিউম, তাহলে ভলিউমকে রিপ্লেস করে আমি ওয়াই বসালাম, আর টিটা এই পাশে গিয়ে গুণন হয়ে যাবে। তাহলে কে হচ্ছে এখানে কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলছিলাম এম, আর টি হচ্ছে গিয়ে কি এক্স অক্ষ বরাবর, তাহলে আমি টিকে রিপ্লেস করে এক্স বসাচ্ছি, ঠিক আছে? তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স। তাহলে মূল বিন্দুকে আমি একটা সরলরেখা পাবো। তাহলে দেখো আমরা কিন্তু এই সরলরেখাটা মূল বিন্দুগামী সরলরেখাই, তো এখানে হচ্ছে আমরা মূল বিন্দু পর্যন্ত নিয়ে আসি নাই, কারণ হচ্ছে গিয়ে আমরা তো জানি, একটু আগেই পড়লাম যে গ্যাসের ভলিউম কি হবে না, 0 হবে না। তার মানে হচ্ছে আমরা যদি এখানে মূল বিন্দু পর্যন্ত নিয়ে আসি, এটা মিন করতেছি হচ্ছে আমাদের এখানে যে ভলিউমটা, এই ভলিউমটা 0 হয়ে যাচ্ছে। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে যদি আমরা হচ্ছে গিয়ে কেলভিন স্কেলে চিন্তা করি, মানে আমি যদি তাপমাত্রাটাকে কেলভিন স্কেলে চিন্তা করি, তাহলে আমাদের এখানে এই মূল বিন্দুতে তোমার হচ্ছে তাপমাত্রাটাও 0, মানে হচ্ছে 0 কেলভিন, আর হচ্ছে তোমার যে ভলিউমটা, এই ভলিউমটাও হচ্ছে 0। আর যদি আমরা সেলসিয়াস স্কেলে চিন্তা করি, মাথায় রাখবো অনেক সময় কিন্তু এখানে এই গ্রাফটা যদি কখনো আর কি আসে এমসিকিউ এর জন্য, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, ডট ডট দিয়ে যেটা আমরা হচ্ছে গিয়ে মিলিত করলাম, এই পয়েন্টে তোমার হচ্ছে ভলিউম 0, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। আর তাপমাত্রা যেটা, তাপমাত্রাটাকে যদি আমি কেলভিন এককে চিন্তা করি, ঠিক আছে, টেম্পারেচার কেলভিন এককে আমি যদি চিন্তা করি, তাহলে কেলভিন এককে তাপমাত্রা 0। তবে যদি আমি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এককে চিন্তা করি, তাহলে কিন্তু এটা -273, ঠিক আছে? তোমাকে ধরো হচ্ছে কি এখানে এই কেলভিনের পরিবর্তে দিয়ে দিল ডিগ্রি সেলসিয়াস, তখন তোমাকে বললো এই ও পয়েন্টে টেম্পারেচার কত, তখন ও পয়েন্টে কিন্তু হচ্ছে গিয়ে -273 ডিগ্রি সেলসিয়াস। 0 কেলভিন, কেলভিন এককে বললে 0 কেলভিন, আর হচ্ছে গিয়ে আমাদের যদি সেলসিয়াসে বলে তাহলে হচ্ছে -273, ঠিক আছে? তো এটা আমরা ডট দিয়ে মিশ্রিত করি। ক্লিয়ার হচ্ছে এই ব্যাপারটা? বা কখনো কখনো তোমার হচ্ছে কি অক্ষটা তখন এখানে দেওয়া থাকে, এদিকে কোথাও দেওয়া থাকে, এটা মিন করে হচ্ছে তোমার এই পয়েন্টে তোমার তাপমাত্রা হচ্ছে গিয়ে 0, আর তারপরে মাইনাস এইদিকে আস্তে আস্তে তখন হচ্ছে গিয়ে তোমার 0 হয় আর কি, নেগেটিভ হয়। ওকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে এক্স অক্ষটাকে এখানে না দিয়ে ধরো এই পয়েন্টে দিই। ওকে, এটা আমি অক্ষ ধরে হচ্ছে চিন্তা করতেছি না, কারণ তোমাকে হচ্ছে গিয়ে এখানে কেলভিন নাকি হচ্ছে সেলসিয়াস, এটা অনেক সময় হচ্ছে গিয়ে ম্যাটার করে। তাহলে এটাকে আমি হচ্ছে গিয়ে ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিই। সরি, ওইটা যেরকম ছিল ঠিক আছে। ওকে, তাহলে চলো হচ্ছে কি আমরা এখন যদি আমি বলি এই গ্রাফটা কিভাবে আসছে, এটা তোমরা হচ্ছে ডিরাইভ করতে পারবা কিনা। এই গ্রাফটা কিন্তু এখন তোমরা ডিরাইভ করতে পারবা, কারণ হচ্ছে গিয়ে আমরা লাস্ট ক্লাসে একদম ডিটেলসে পড়ে আসছি যে গ্রাফ আমরা কীভাবে হচ্ছে অঙ্কন করব। তারপর এটা আমি হচ্ছে তোমাদের করে দিচ্ছি, পরবর্তীগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে এটা হচ্ছে গিয়ে কি আমাদের মেন যে সূত্র, মেন সূত্র লিখে ফেলি। B/T হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তাহলে আমাদের হচ্ছে গিয়ে অক্ষ বরাবর আছে তোমার
ভলিউম, তাহলে হচ্ছে ভলিউমকে সরিয়ে আমরা ওয়াই বসালাম। আর এক্স অক্ষ বরাবর আছে 1/t, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর কি আছে 1/t, তাহলে টিকে রিপ্লেস করে আমি কি বসাবো, টিকে রিপ্লেস করে আমি বসাবো 1/x। তাহলে হচ্ছে আমাদের এখানে টি যেটা, টিটাকে আমি রিপ্লেস যদি করি, ঠিক আছে, বা এখানেই খেয়াল করো, এটা আমাদের এরকম আর রিপ্লেস করার প্রয়োজন নেই, কারণ আমাদের 1/t কিন্তু আছে। এক্স অক্ষ বরাবর কি 1/t, এক্স অক্ষ বরাবর 1/t কিন্তু বসানো। তাহলে আমাদের এখানে সূত্রটাতে কিন্তু দেখো 1/t, বি ইন্টু 1/t বলতে পারি না আমরা, তাহলে 1/t কিন্তু, তাহলে এক্স গুণন নয় বা ওয়াই গুণন এক্স সমান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই যে সমতল অধিবৃত্তাকার যে রেখাটা, এই রেখাটাই কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি। তাহলে হচ্ছে এরকম হবে গ্রাফটা। আর এখানে তোমাদের ব্যাপারটা হয়তো একটু পেঁচানো লাগতে পারে, আমি আবার একটু হচ্ছে ফাইনালি আলোচনা করে দিই। ধরো হচ্ছে কি, যে ওয়াই অক্ষ এবং হচ্ছে এক্স অক্ষ দুইটার যে হচ্ছে ছেদবিন্দু, এটাকে আমরা কি বলি, মূলবিন্দু বলি। তো এই মূলবিন্দুতে আমাদের হচ্ছে এক্সের মানও হয় তোমার 0, ওয়াইয়ের মানও 0, তাই না? তো আমার ভলিউমের মান 0, আর এখানে তাপমাত্রা যেটা, তাপমাত্রাটাকে যদি আমি হচ্ছে কেলভিন এককে চিন্তা করি, ঠিক আছে, কেলভিন একক, তাহলে হচ্ছে কি এই যে এই পয়েন্টে এসে তোমার হচ্ছে এই তাপমাত্রাটাও 0, মানে কেলভিন এককে যখন 0 কেলভিন তাপমাত্রা, তখনই ভলিউমটা 0 হওয়া পসিবল। তবে কখনো যদি এই যে এই তাপমাত্রাটা যদি ডিগ্রি সেলসিয়াস এককে দেওয়া থাকে, তখন হচ্ছে তোমার কিন্তু এক্স অক্ষটাকে আমাদের এই যে এইখানে চিন্তা করতে হবে, এক্স অক্ষটাকে এখানে চিন্তা করতে হবে। এই কথাটা মানে কি, এক্স অক্ষটাকে তখন কেন আমরা এখানে চিন্তা করব, কারণ তখন গ্যাসের কিন্তু একটা ভলিউম থাকে, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু গ্যাসের ভলিউম 0 হয় না, ঠিক আছে, 0 কেলভিন তাপমাত্রায় ভলিউম 0 হয়, কিন্তু হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু গ্যাসের একটা ভলিউম থাকবে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি হচ্ছে কি এই পাশে ডিগ্রি সেলসিয়াস ইউজ করতাম বা সেলসিয়াস স্কেল ইউজ করতাম, তাহলে আমাদের এক্স অক্ষটা এখানে হয়তো, বা উল্টা করে যদি আমি বলি, যদি এটাকে আমি এক্স অক্ষ চিন্তা করি, তাহলে হয়তো রেখাটা দেখতে এরকম হয়তো, ঠিক আছে। তো আমি রেখাটাকে এখানে হচ্ছে সরিয়ে দিই, ধরো হচ্ছে গিয়ে তখন একটা ভলিউম থাকবে, আর আমার ভলিউমটা কখন 0 হবে, যখন -273 ডিগ্রি সেলসিয়াসে যাবো। তাহলে এটা যেহেতু মূলবিন্দু ছিল, তাহলে এই পাশে হচ্ছে নেগেটিভ। তো তোমাদের জন্য আমি একটা কাজ করি, আমি হচ্ছে কি নতুন আরেকটা রেখা এঁকে বলি যে হচ্ছে গিয়ে, এটা তো বুঝতে পারছো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কেলভিন এককে তাপমাত্রা, এটা হচ্ছে ভলিউম। তো এটা ঠিক আছে, এই পয়েন্টে তোমার কিন্তু তাপমাত্রা যেটা, এটা হচ্ছে 0 কেলভিন, তাহলে 0 কেলভিন ও বিন্দুতে আমি লিখে দিই ডিটেলস, ও বিন্দুতে, ওকে, তাপমাত্রা টেম্পারেচার। আর তোমাদের যদি সেম গ্রাফটাই এরকম হয়তো, ধরো এটা হচ্ছে মূলবিন্দু ও, এই পয়েন্টে এটা হচ্ছে মূলবিন্দু ও, আর এই পাশে হচ্ছে তোমার যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এককে দেওয়া আছে, আর এই পাশে হচ্ছে তোমার ভলিউমটা, ঠিক আছে। তখন তোমার যে গ্রাফটা হতো, তখন গ্রাফটা দেখতে হইতো এরকম। আর বাদ বাকিটা হচ্ছে আমরা ইচ্ছা করলে ডট ডট দিয়ে মিলিয়ে দিতে পারি। তখন তোমাকে যদি বলে যে মূলবিন্দুতে ভলিউমের মান কত, বা হচ্ছে তোমার তাপমাত্রার মান কত, তখন কিন্তু এই মূলবিন্দুতে তোমার তাপমাত্রা যদি, যেহেতু এটা হচ্ছে আমরা বলছি কি যে তোমার মূলবিন্দুতে এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0, তাহলে তো অবশ্যই ও পয়েন্টে, ও বিন্দুতে তোমার টেম্পারেচার যেটা, এটা তো অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস, তবে ভলিউমটা কিন্তু 0 না, ঠিক আছে, ভলিউমটা কিন্তু তখন কি না 0 না, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের ভলিউমই 0 হবে না। তবে যদি আমরা হচ্ছে গিয়ে তাপমাত্রাটা আরও কমিয়ে, এরকম কমাতে যদি -273 ডিগ্রি সেলসিয়াসে যাই, -273 ডিগ্রি সেলসিয়াসে যাই, তখন ভলিউমটা তোমার 0 হবে, মানে যেটাকে এটা আমি হচ্ছে কি অন্য একটা পয়েন্টে দিই, তো এটা পি পয়েন্ট, তাহলে এই পি পয়েন্টে ধরো হচ্ছে তোমার তাপমাত্রা যেটা, এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, আর ভলিউম যেটা, এটা হচ্ছে 0, এটাকে আমি নাম দিচ্ছি ধরো পি পয়েন্ট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তো এগুলো তোমরা নোট করে নাও, যে এমসিকিউ আসতে পারে, দুইটা গ্রাফই আসতে পারে, তোমার হচ্ছে কি এক্স অক্ষ বরাবর কী দেওয়া আছে, এটার উপর ভিত্তি করে কিন্তু তোমার মানে পয়েন্টের তাপমাত্রার মান চেঞ্জ হতে পারে বা ভলিউমের মান চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো আমাদের হচ্ছে কি গত ক্লাসে যেরকম পড়ছিলাম যে বয়েলের সূত্রের মধ্যে আমাদের
তাপমাত্রার তুলনামূলক পার্থক্য, যে তাপমাত্রা তো আমাদের ফিক্সড থাকে বয়েলের সূত্রে। তো 3টা পাত্র ছিল, 3টা পাত্রের তাপমাত্রা 3 রকম ছিল, তারপর এরকম 3 রকম গ্রাফ আমরা পাইছিলাম। তো আজকে হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তো এখানে হচ্ছে চাপ আসলে ফিক্সড থাকে, চাপ ফিক্সড থাকে। তো আমি যদি 3টা পাত্র নিই, ধরো 3টা গ্যাস পাত্র আমি নিলাম, গ্যাস পাত্র 1, গ্যাস পাত্র 2, তারপর হচ্ছে ধরো গ্যাস পাত্র 3, তো 3টা গ্যাস পাত্র, এই 3টা গ্যাস পাত্রের জন্য 3 রকম প্রেশার হবে, ঠিক আছে। ধরো প্রেশার 1 এটার প্রেশার 2, এটার প্রেশার হচ্ছে ধরো তোমার 3, ঠিক আছে। প্রেশার কিন্তু ফিক্সড, এই পাত্র যেটা, এই পাত্রের প্রেশার ফিক্সড, এটা কিন্তু আমরা চেঞ্জ করতেছি না, প্রেশার আমরা চেঞ্জ করতেছি না, তবে তাতে একটা নির্দিষ্ট প্রেশার আছে, সেটা হচ্ছে P1। প্রেশার চেঞ্জ করতেছি না, তবে এটা নির্দিষ্ট প্রেশার যেটা, এটা হচ্ছে P2। প্রেশার চেঞ্জ করতেছি না, তবে নির্দিষ্ট প্রেশার যেটা, এটা হচ্ছে P3। তো এরকম যদি হয়, তো আমরা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে চার্লসের সূত্র অ্যানালাইসিস করে আমরা হচ্ছে বি বনাম টি এর এরকম 3টা গ্রাফ পাওয়া পসিবল, ঠিক আছে। আমরা 3টা পাত্রের জন্য 3টা গ্রাফ পাইছি, গ্রাফ 1, গ্রাফ 2, গ্রাফ 3, ঠিক আছে, বা 3টা রেখা আমরা পাইছি। একটা লেখাচিত্রের মধ্যে আমরা 3টা রেখা ড্র করছি। এখন তোমাকে বলতে পারে যে P1, P2 এবং P3, এই 3টা পাত্রের জন্য 3 রকম যে রেখা পাইছি, কোনটার জন্য পি এর ভ্যালু কেমন, মানে কোনটার জন্য পি এর ভ্যালু সব থেকে বেশি, কোনটা মিডিয়াম, কোনটা সব থেকে কম। তো এটাও কিন্তু আমরা হচ্ছে অ্যানালাইসিস করতে পারি, একদম হচ্ছে গতকালকের ক্লাসের মতো। তো আমরা বলতো এই যে মূলবিন্দুগামী যে সরল রেখাটা, এটা আসলে কি ছিল, ওয়াই ইকুয়াল এম এক্স রেখা ছিল। তার মানে আমরা বলতে পারি এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু ওয়াই ইকুয়াল এম এক্স এর গ্রাফ, ওয়াই ইকুয়াল এম এক্স এর গ্রাফ, ঠিক আছে। এখন আমাদের গত ক্লাসেও পড়ছিলাম, আমরা মেন তিনটা এখন বা মেইন যে আদর্শ গ্যাস সমীকরণের যে মেইন ইকুয়েশনটা, এটা এখন আমরা শিখি নাই। তবে আমরা বলছিলাম যে আপাতত জাস্ট এটা একটু মাথায় রাখো যে পিভি ইকুয়াল এনআরটি, এটা হচ্ছে আমাদের মেইন সূত্রটা। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স যে হচ্ছে আমাদের রেখাটা, এই রেখাটার জন্য আমরা বলছিলাম যে ডাল যত বেশি হয় আমাদের রেখাটা তত বেশি কারা হয়। তার মানে আমরা বলতে পারি এই রেখাটার ডাল সব থেকে বেশি, এই রেখাটার ডাল আর একটু কম, এটা হচ্ছে আরও কম, ঠিক আছে। এখানে হচ্ছে এমটা হচ্ছে তোমার কি, ওই ডালের ভ্যালুটা। এখন আমরা চলো দেখি যে এই মেইন যে সূত্রটা, এই মেইন সূত্রটার সাথে কম্পেয়ার করলে, ঠিক আছে, মেইন সূত্রটার সাথে যদি আমরা কম্পেয়ার করলে আমরা হচ্ছে গিয়ে ওই প্রেশারের সাথে আমাদের এই ডালটা কিভাবে রিলেটেড, আমরা তো এটা বুঝতে পারলাম যে রেখাটা ডালের সাথে রিলেটেড, ডাল যত বেশি রেখা তত খারাপ, ঠিক আছে। তো এই যে ডালটা, এই ডালটা প্রেশারের সাথে কিভাবে রিলেটেড, সেটা এখন আমরা হচ্ছে গিয়ে নিয়ে আসবো। তাহলে আমাদের মেইন যে ইকুয়েশনটা, সেটা ছিল হচ্ছে আমাদের পি বাই বি বাই টি, ঠিক আছে। বি বাই টি সমান হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তো এই যে এই কনস্ট্যান্টটা কিন্তু আমাদের এইখানে যে হচ্ছে পিভি ইকুয়াল এন আর টি, এরকমভাবে যদি আমরা লিখি যে বি বাই টি, তাহলে আমরা পাবো এন আর বাই পি, ঠিক আছে। মানে এটাকে আমরা কনস্ট্যান্ট বলতেছি এম বা হচ্ছে সি, সরি কে। বি বাই টি সমান হচ্ছে যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি কোন কনস্ট্যান্ট, এটা হচ্ছে এন আর বাই পি এর কনস্ট্যান্ট। এন হচ্ছে কি এই গ্যাসের জন্য মোলের পরিমাণ, গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট, আর হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণের যে গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, এটা কনস্ট্যান্ট। আর পি হচ্ছে কি যেহেতু একটা পাত্রের জন্য প্রেশার ফিক্স, তাহলে এটা কনস্ট্যান্ট। এই সম্পর্কে আমরা ডিটেলস আরও জানবো আমাদের লেকচার নাম্বার 3-তে। আপাতত জাস্ট হচ্ছে এটা একটু মুখস্থ রাখো। তাহলে আমাদের হচ্ছে কি যে বি বাই টিকে যে আমরা বলতেছি কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা আসলে কার সমান, এন আর বাই পি এর সমান, ঠিক আছে। আর এই কনস্ট্যান্টটাকেই তো আমরা হচ্ছে গিয়ে যে এখানে এই সূত্রে, ঠিক আছে, যে আমাদের যে গ্রাফের যে ইকুয়েশন, এই ইকুয়েশনে আমরা কি বলতেছি, ডাল বলতেছি, মানে এম বলতেছি। তার আমরা বলতে পারি এই এমটা অ্যাকচুয়ালি আসলে কি এন আর বাই পি না, এই এমটা অ্যাকচুয়ালি আসলে কি এন আর বাই পি। খেয়াল করার ব্যাপারটা, এই যে আমাদের কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি হচ্ছে ডাল, এই ডালটা আসলে কি এন আর বাই পি। তার আমরা বুঝতে পারছি এই যে এই রেখার ডাল সব থেকে বেশি, এই রেখার ডাল আর একটু কম, এটা হচ্ছে আরও কম। তাহলে এই ডালটা দেখো আবার হচ্ছে পি এর সাথে কিভাবে রিলেটেড, পি এর সাথে কিন্তু ব্যস্তানুপাতিক। খুবই সিম্পল ভাষায় তুমি যাও, আমি হচ্ছে ডিটেলসে বলতেছি, হয়তো অনেক বড় করে বলতেছি, তোমরা যখন সলভ করবা খুবই হচ্ছে গিয়ে কম সময়ে সলভ করে ফেলবা। তুমি চিন্তা করো বি বাই টি সমান কনস্ট্যান্টটা আবার আসলে কি এন আর বাই পি, ঠিক আছে। আর কনস্ট্যান্টে আসলে আবার ডাল, তাহলে আমরা বলতে পারি ডাল সমান কি এন আর বাই পি। তো আমরা দেখতেছি এটা ডাল বেশি, ঠিক আছে। ডালটা পি এর সাথে কিভাবে রিলেটেড বলো তো, পি এর সাথে কিন্তু ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে আমাদের যদি হচ্ছে গিয়ে ডাল বেশি হয়, তাহলে এটার পি এর মান কেমন হবে, অবশ্যই কম হবে। তার মানে আমরা বলতে পারি এখানে পি ওয়ান সব থেকে কম, পি টু আর একটু বেশি, পি থ্রি হচ্ছে গিয়ে কি আরও বেশি। তার মানে তুমি দুইভাবেই বলতে পারো যে পি ওয়ান লেস দেন পি টু লেস দেন
P3। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বা উল্টা করেও বলতে পারো P1 গ্রেটার দেন P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তুমি জাস্ট হচ্ছে কি খুব অল্প ভাষায় সলভ করে ফেলবা। আমি আবার এটা একটু সামারি করে দিই। আমাদের এখানে ইকুয়েশনটা ছিল y ইকুয়াল mx, ঠিক আছে? তো আমাদের হচ্ছে গিয়ে এখানে m যেটা, mটা হচ্ছে ডাল সরলরেখার ইকুয়েশনের জন্য। তো আমরা এই b/t ইকুয়েশন থেকে দেখলাম এই ডালটা আসলে হচ্ছে nr/p এর সমতুল্য। তাহলে আমাদের হচ্ছে যে রেখা বেশি কারা তার ডাল বেশি, তার মানে এই রেখার ডাল বেশি। এই ডালের সাথে p হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিক সম্পর্কিত, তাহলে হচ্ছে যেটার ডাল বেশি এটার অবশ্যই কি p কম। তো এরকমভাবে আমরা নিয়ে আসলাম। ঠিক একইভাবে হচ্ছে তুমি কি এটাও অ্যানালাইসিস করতে পারো। তাহলে আমরা চলো দেখি এটাকে আমরা হচ্ছে কীভাবে এক্সপ্লেন করতে পারি। তো এটার জন্য আমরা বলছিলাম এটা তো আসলে কি না, কোনো নির্দিষ্ট একটা সরলরেখা না, ঠিক আছে? এটা আসলে একটা কার্ভ লাইন, বক্ররেখা। তো বক্ররেখা অ্যানালাইসিস করার জন্য আমরা হচ্ছে গিয়ে অয়কে সমান্তরাল করে আগে একটা হচ্ছে রেখা টানবো। তো আমরা এরকমভাবে একটা রেখা টেনে ফেললাম। ওকে, তো আমরা এরকম একটা রেখা টানার পর এই রেখার বিভিন্ন পয়েন্টে আমি হচ্ছে গিয়ে যদি চিন্তা করি তাহলে সবগুলো পয়েন্টে এক্স এর মান, আমরা যে 3টা পয়েন্ট এখানে টানলাম 3টা পয়েন্টে এক্স এর মান কিন্তু সেম, ঠিক আছে? আর হচ্ছে দেখো আমাদের এখানে কনস্ট্যান্ট যে ছিল, কনস্ট্যান্টটা ছিল হচ্ছে b/t এর মান, তাই না? কনস্ট্যান্টটা ছিল b/t, যেটা হচ্ছে আবার nr/p এর সমতুল্য। আর সরি, এটা তো হচ্ছে আমাদের গ্রাফটা b বনাম 1/t এর গ্রাফ। তো কিসের গ্রাফ এটা কিন্তু ম্যাটার। তো এই অনুসারে আমরা হচ্ছে ইকুয়েশনটা পাইছিলাম xy সমান কনস্ট্যান্ট, ঠিক আছে? এখানে আমরা পাইছিলাম যে xy এটা আসলে কোন রেখার গ্রাফ, xy সমান কনস্ট্যান্টের গ্রাফ। তো আমরা এই কনস্ট্যান্টটাকে আবার বলছিলাম কি বলতো, nr/p, ঠিক আছে? কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি আসলে কত বলতো, nr/p। তাহলে আমরা বলতে পারি কনস্ট্যান্টটা সমান nr/p। এখন তুমি ইচ্ছা করলে এই মাঝের যে কনস্ট্যান্টটা এটাকে মুছে দিলেও কোনো সমস্যা নেই। আমরা এখন সরাসরি সম্পর্ক তৈরি করবো কার সাথে, প্রথমটার সাথে থেকে শেষেরটার সাথে, যে xy সমান nr/p, এই দুইটার মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। তাহলে দেখো এখন তুমি চিন্তা করো যে এই পয়েন্টে x আর y গুণন করলে আমরা কি পাবো, একটা নির্দিষ্ট ভ্যালু পাবো। আর এই পয়েন্টে x আর y গুণন করলে কি আগের ভ্যালু থেকে বেশি পাবো নাকি কম পাবো? আগের ভ্যালু থেকে কিন্তু বেশি পাবো। কারণ দেখো এখানে তো x এর একটা নির্দিষ্ট মান আছেই, এখানেও x এর সেম মান, এখানেও x এর সেম মান। তো এখানেও একটা নির্দিষ্ট মান গুণ করে আমি একটা সংখ্যা পাইছি, ধরো x এর মান 2, y এর মান 5, তাহলে 10 পাইছি। এই পয়েন্টে কিন্তু x এর মান 2ই আছে, y এর মান কিছুটা বাড়ছে, এক হইলেও বাড়ছে অন্তত, ঠিক আছে? তাহলে ধরো এখানে যদি y এর মান 6 হয় তাহলে এখানে আমরা পাবো কত, 12। তো এখানে ধরো হচ্ছে y এর মান আরও বাড়ছে, তাহলে এই কনস্ট্যান্টের মান আরও বেশি পাবো। মানে আমি যতই হচ্ছে যে উপরের দিকে যাচ্ছি ততই আমি কি কনস্ট্যান্টটা যেটা, এই কনস্ট্যান্টটা বেশি পাচ্ছি। এই কনস্ট্যান্টের সাথে প্রেশারের আবার কেমন সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? যে আমাদের কনস্ট্যান্ট যদি বাড়ে তাহলে প্রেশার অবশ্যই কি কম আছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে তোমার কনস্ট্যান্ট বেশি, এই রেখার জন্য কনস্ট্যান্টটা একটু কম, এটার জন্য কনস্ট্যান্ট আরও কম, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট যেহেতু এখানে বেশি তাহলে এখানে প্রেশার হচ্ছে কম। আমি যে এটাকে P1, এটাকে P2, এটাকে P3 বলি, তাহলে সেম আগের মতোই, সেম ব্যাপারই। এটাই জাস্ট আবার হচ্ছে গিয়ে লিখে ফেলো যে আমরা বলতে পারি P1 লেস দেন P2 লেস দেন P3। তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে? এগুলো তোমরা হচ্ছে গিয়ে এমসিকিউ এর জন্য জাস্ট একদম টোটালি মুখস্থ করে ফেলতে পারো, যে হচ্ছে কোন রেখাটা কেমন হয়। বয়েলের সূত্র আমরা গতকালকে পড়ছিলাম, ওইটাও একদম টোটালি মুখস্থ করে ফেলতে পারো। আর এমনিতে হচ্ছে কি তোমাকে যদি যখন শুরুর দিকে পড়তেছো বা হচ্ছে কখনো যদি ভুলে যাও তাহলে এই ফর্মেটে বা এরকমভাবে চিন্তা করে কীভাবে হচ্ছে কি নিয়ে আসা যায় এটাও মানে শিখতে হবে। তাহলে চলো আমরা হচ্ছে চার্লসের সূত্র যে দেখলাম, চার্লসের সূত্রের সাথে আমরা নতুন একটা হচ্ছে গিয়ে টার্ম পড়বো, সেটা হচ্ছে গিয়ে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, ঠিক আছে? তো এটা আসলে নতুন কোনো কিছু না, আমরা ওই যে কিছুক্ষণ আগে চার্লসের সূত্রের যে হচ্ছে গিয়ে সংজ্ঞাটা থেকে মেইন সূত্রটা নিয়ে আসলাম, এই মেইন সূত্রটাই কিন্তু আমরা এখানে প্রয়োগ করব, আর কোনো কিছুই না। মেইন সূত্রটা আমরা এরকমভাবে নিয়ে আসছিলাম যে তোমার হচ্ছে ভলিউমের যে পরিবর্তন, ভলিউমের পরিবর্তন সমান বি নটের 273/1 এটা হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনের জন্য, প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য, প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা এই ব্যাপারটা পাইছিলাম যে ডেল বি সমান বি নটের 273/1। তো এই ব্যাপারটা কি জাস্ট এখানে এখন বি নট বলে নাই, তোমাকে ডেফিনেশনটা যদি একটু পড়ো তাহলে দেখো কি বলছে, যে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক আয়তনের, মানে আমি আগে তো বলছিলাম কি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা গ্যাসের ভলিউম বি নট, আমি যদি তাপমাত্রা চেঞ্জ করি তাহলে বি নটের এত অংশ করে কি পাবে, বৃদ্ধি পাবে,
আর যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে হচ্ছে হ্রাস পাবে। এখন তোমাকে বলছে না বি নট এখন আর হচ্ছে কি নির্দিষ্ট যে কোনো একটা ভ্যালু না, এখন বি নটটা হচ্ছে একক আয়তন। ঠিক আছে, মানে আমি যদি হচ্ছে বি নটের জায়গায় 1 লিটার আয়তনের কোনো গ্যাস নিই, ঠিক আছে, অথবা হচ্ছে কি 1 মিটার কিউব, তুমি যেটা চিন্তা করো কোনো সমস্যা নেই, একক আয়তনের কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে আর আয়তন বৃদ্ধিকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে আমরা এখান থেকে জাস্ট একদম টোটালি মুখস্থ বলে ফেলতে পারি, এই যে আয়তন প্রসারণ গুণাঙ্কটা যেটা, এটা হবে তোমার, এটাকে আমরা হচ্ছে গামা পি দ্বারা প্রকাশ করি। যেহেতু স্থির চাপের জন্য আমরা এটাকে গামা পি দ্বারা প্রকাশ করি। তাহলে বি নটের জায়গায় আমরা কত বসাবো? 1 বসাবো। তাহলে 1 বসালে আর এটা থাকতেছে না, মানে 1 লেখা যায় কত, না লেখা একই কথা, তাহলে 273, ঠিক আছে। আর হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের হচ্ছে এই যে 273 ভাগের 1 অংশ করে আয়তনের চেঞ্জ হবে। তো এটা অ্যাকচুয়ালি মানে একটা ব্যাপার নোট আকারে একদম মাথায় রাখো, এই যে আমরা ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটা কিন্তু সকল গ্যাসের জন্য, ঠিক আছে, যে কোনো গ্যাসের জন্য, নোট আকারে মাথায় রাখো, যে কোনো গ্যাসের জন্য এই যে আমাদের হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা অলওয়েজ সেম 1/273, ঠিক আছে, চার্লসের সূত্র অনুসারে এটা অলওয়েজ সেম। কারণ আমি যদি 1 লিটার গ্যাস নিই আর প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চেঞ্জ করি, তাহলে এত হারে তোমার ভলিউম চেঞ্জ হবে। তো তারপরে এটাকে যদি আমরা একটা সূত্রের ফরম্যাটে প্রকাশ করতে চাই, যে সূত্রটা দেখতে কেমন হবে, একটা সূত্রের ফরম্যাটে যদি আমরা নিয়ে যাই, তাহলে সূত্রের ফরম্যাটটা হবে এরকম, গামা পি সমান আমাদের হচ্ছে গিয়ে দেখব যে গ্যাসের আয়তনের কতটুকু পরিবর্তন হচ্ছে। তাহলে আয়তনের পরিবর্তন হচ্ছে তোমার B2 মাইনাস B1। ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে ভলিউম সেটা ছিল হচ্ছে B1, আমি এখানে লিখে দিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে ভলিউম সেটা ছিল B1। আর তুমি যদি এরকম 30 ডিগ্রি সেলসিয়াসে চলে যাও, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে ভলিউম সেটা হচ্ছে ধরো তোমার B2। তাহলে পরিবর্তন কত হচ্ছে বলো তো? পরিবর্তনটা হচ্ছে তোমার B2 মাইনাস B1। আর আমরা হচ্ছে কিন্তু বলছি যে একক আয়তনের গ্যাসের, ঠিক আছে, ভলিউম ছিল মোট হচ্ছে গিয়ে কি B1, কিন্তু আমরা কাউন্ট করব যে একক আয়তনের গ্যাসের জন্য কতটুকু চেঞ্জ হয়েছে। তাহলে একক আয়তনের গ্যাসের জন্য কি হবে? নিচে B1 দ্বারা ভাগ হবে। আর প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বৃদ্ধির জন্য আসলে কেমন চেঞ্জ হয়েছে, তাহলে এখানে আমরা তাপমাত্রা চেঞ্জ করছি 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের নিচে কি আবার আরেকটা ডিজিট দ্বারা ভাগ হবে, সেটা হচ্ছে ধরো তোমার কি কত ডিগ্রি সেলসিয়াস তুমি তাপমাত্রা চেঞ্জ করছো। তাহলে তুমি ইচ্ছা করলে যদি কখনো বেলো দেওয়া থাকে, আমরা তো এটা জানি যে হচ্ছে কি এটা সকল গ্যাসের জন্য এই যে 1/273 হবে, তারপরে তোমাকে যদি কখনো ডিজিট দেওয়া থাকে বলে যে অঙ্ক করে নির্ণয় করো, তো সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ইউজ করবো, ঠিক আছে, যে গামা পি ইকুয়াল B2 মাইনাস B1 ইন্টু থিটা, ঠিক আছে। তো এটাকে আমরা আরেকটু ডিরাইভ করে এরকমভাবে লিখতে পারি, যেটা তোমরা রোধের অঙ্ক বা হচ্ছে কি আরও বেশ কিছু ব্যাপারে পড়ছো, যে বি থিটা সমান B0 ইন্টু 1 প্লাস গামা পি থিটা, ঠিক আছে। যখন একটা রাশি অন্য একটা রাশির সাথে নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, তখন হচ্ছে কি আমরা এরকমভাবে বলি বি থিটা ইকুয়াল B0 ইন্টু 1 প্লাস আলফা থিটা। আর হচ্ছে গিয়ে যখন হ্রাস পায় তখন হচ্ছে B0 ইন্টু 1 মাইনাস, মানে মাঝখানে জাস্ট মাইনাস হয়, তখন হচ্ছে গিয়ে আমরা জাস্ট সেম ব্যাপারটা এরকম রোধের জন্য, রোধের উষ্ণতা সহ, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি আয়তন প্রসারণ গুণাঙ্ক, এরকম বিভিন্ন গুণাঙ্ক যদি হচ্ছে কি আমরা কখনো সম্পর্ক তৈরি করি, তখন এই সিমিলার সূত্রটা বা হচ্ছে এই ফরম্যাটের সূত্রটা মুখস্থ রাখলেই হয়। তো তোমাদের মনে হতে পারে এই B0টা আসলে হচ্ছে কি B1টা দ্বারা আমরা কেন ভাগ করছি, এটা তোমরা হচ্ছে নিজেরাই এই ব্যাপারটা হচ্ছে অ্যানালাইসিস করে বের করতে চেষ্টা করবা, জাস্ট ঐকিক নিয়ম, ঠিক আছে। মানে আমরা এখানে B1টা দ্বারা কেন ভাগ করছি, আমি আবার একটু আইডিয়া দিয়ে দিই। আমরা যদি ঐকিক নিয়মে করতাম তাহলে আমরা এরকম বলতাম যে হচ্ছে এই যে আমরা তাপমাত্রা চেঞ্জ করছি কত, 30 ডিগ্রি সেলসিয়াস, 0 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেলাম, যাওয়ার পর আমরা দেখলাম যে ভলিউম চেঞ্জ হয়েছে B2 মাইনাস B1, মানে আগে ভলিউম ছিল B1, পরে ভলিউম হয়েছে B2, তার মানে ভলিউম চেঞ্জ হয়েছে আমরা B2 মাইনাস B1। তাহলে আমরা ঐকিক নিয়মে হয়তো এরকমভাবে লিখতাম যে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে, বা ওইটা লেখার দরকার নেই, জাস্ট আমরা এটা লিখতাম যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য, দেখো আমি একটু বলে দিচ্ছি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য B1 আয়তনের গ্যাসের আয়তনের পরিবর্তন কত হয়েছে, B2 মাইনাস B1, ঠিক আছে। মানে আমাদের এই যে পরিবর্তনটা হয়েছে এটা কতটুকু গ্যাসের জন্য হয়েছে, এই যে B1 গ্যাসের আয়তনের পরিবর্তনটা হয়েছে B2 মাইনাস B1। তো আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য একক আয়তনের গ্যাসের জন্য পার্থক্যটা কত, ঠিক আছে, তখন আমরা হচ্ছে পাইতাম B2 মাইনাস B1 তো উপরে থাকবেই, আর এই যে এটা আমরা 1 ডিগ্রি সেলসিয়াস গেলাম একক আয়তনের একক তাপমাত্রার জন্য এটা নিচে চলে যেত, আর এই যে B1 এর জায়গায় আমরা কি নিচে চলে আসতো, ঠিক আছে, আমরা দুই জায়গায় 1 বসিয়ে দিই। তো এরকমভাবে তোমরা ব্যাপারটা আর কি মানে মেইন থিমটা জানা থাকতে হবে।
ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। আমরা এখন এই রিলেটেড একটা দুইটা ম্যাথ করব, করে তারপর আমরা চাপীয় সূত্রে চলে যাব। তাহলে চলো দেখো এই কোয়েশনে কি বলছে, যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 500 সেন্টিমিটার কিউব এবং হচ্ছে গিয়ে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 600 সেন্টিমিটার কিউব হলে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? ঠিক আছে, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক তো আমরা জানি যে 1/273 হবে, বা তোমার হচ্ছে গিয়ে হয়তো একটু তুমি যখন ক্যালকুলেশন করবা একদম হয়তো অ্যাকুরেট এটা যদি নাও পাও, হয়তো একটু এদিক সেদিক হতে পারে। তো যখন হচ্ছে এরকমভাবে দুইটা সিনারিও দেওয়া থাকবে, দেখো আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করার জন্য কি লাগবে, যে আমাদের যে সূত্রটা পড়ছিলাম যে গামা পি সমান B2 মাইনাস B1, বা এটাকে আমরা B0 বলতে পারি, আর নিচে হচ্ছে তোমার থিটা আর হচ্ছে গিয়ে B1। তো এই B1টা আসলে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার ভলিউম। তাই দেখো এখানে কোশ্চেনে কিন্তু কোথাও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভলিউম কত সেটা দেয়া নেই। ঠিক আছে, যদি এটা দেয়া না থাকে তখন আমরা কি করি, তো আমরা হচ্ছে কি এরকম দুইটা সিনারিও দেওয়া থাকলে আমরা হচ্ছে দুইটা ইকুয়েশন লিখে ফেলি, লিখে একটা ইকুয়েশনকে অন্য একটা ইকুয়েশন দ্বারা ভাগ করে ফেলি। ওই যে কিছুক্ষণ আগে আমরা যে লিখলাম যে হচ্ছে গিয়ে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভলিউম, তাহলে এখানে দুইটা হচ্ছে তাপমাত্রা দেয়া, এটা হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে বি 150 যদি আমি বলি, এটা মিন করে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভলিউম সমান B0 মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভলিউম ইন্টু 1 প্লাস গামা পি গুণন 150। 150 কেন, কারণ এটা তো আসলে হচ্ছে থিটা, যেটা এটা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি তাপমাত্রা কত হচ্ছে গিয়ে নিয়ে গেলাম বা তাপমাত্রা পরিবর্তন কত করলাম, তাহলে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার ভলিউমটা ছিল 600, তাহলে আমি এখানে তাপমাত্রা চেঞ্জ কত করছি, 0 থেকে 150-এ নিয়ে গেছি। তো এটা থেকে তুমি একটা ইকুয়েশন হচ্ছে গিয়ে ফর্ম করবা, এটা ধরো ইকুয়েশন 1, ঠিক একইভাবে আরেকটা ইকুয়েশন ফর্ম করবা যেটা হচ্ছে কি তোমার 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। ঠিক আছে, তাহলে B80 সমান হচ্ছে B0। B0 কি চেঞ্জ হবে কোথাও? B0 কিন্তু চেঞ্জ হবে না, কারণ তোমার এই সেম গ্যাস তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা ভলিউম ছিল, এটা 80-তে একবার টেস্ট করছো আর একবার হচ্ছে 150-এ টেস্ট করছো, কিন্তু হচ্ছে শুরুতে তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভলিউম একটাই ছিল, এটা কি দুই ক্ষেত্রে দুই রকম হবে দুই টেস্টের জন্য? অবশ্যই না। ঠিক আছে, তাহলে B0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু 80, কারণ এখানে কি করছো তুমি 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিয়ে গেছো, তো এটা হচ্ছে তোমার ইকুয়েশন 2। তো এখন আমরা কি করবো, একটা ইকুয়েশন দ্বারা অন্য একটা ইকুয়েশন ভাগ করে দেবো, ভাগ করে তুমি পাবা এরকম, যে আমি যদি ভাগ করে দিই তাহলে ধরো হচ্ছে কি আমি 1 নম্বর ইকুয়েশন ভাগ 2 নম্বর করি, 1 নম্বর ভাগ হচ্ছে তোমার 2, তাহলে আমরা পাবো B150 ছিল 600 সেন্টিমিটার কিউব, তাহলে উপরে হচ্ছে 600, নিচে হচ্ছে তোমার 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভলিউম ছিল 500 সমান, দুই ক্ষেত্রে কিন্তু তোমার এই B0 কাটাকাটি চলে যাবে, তাহলে B0 যদি কাটাকাটি চলে যায় তাহলে উপরে থাকবে হচ্ছে তোমার 1 প্লাস 150 গামা পি, 150 গামা পি, আর নিচে তোমার থাকবে হচ্ছে গিয়ে 1 প্লাস 80 গামা পি। ঠিক আছে, তো এখান থেকে দেখো তোমার সব মান কিন্তু জানা আছে, জাস্ট হচ্ছে তুমি গামা পিটা আননোন, তাহলে গামা পিটা তুমি নির্ণয় করে ফেলবা। তো গামা পিটা হচ্ছে তোমার নর্মালি 1/273 হবে, তবে এখানে হচ্ছে ডিজিট যেরকম হয়তো হচ্ছে 1/273 নাও হইতে পারে, একটু কম বেশি হইতে পারে। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করে তুমি হচ্ছে হয়তো 1/270 পেতে পারো। ঠিক আছে, পার ডিগ্রি সেলসিয়াস। তো এটা কোনো ম্যাটার না, যদি 1-2 চেঞ্জ হয় এটা কোনো ম্যাটার না, এটা হয়তো মানে যে ক্যালকুলেট মানে ম্যাথটা দেওয়া ছিল এখানে ম্যাথের ডিজিটগুলো এতটা ক্যালকুলেশন করে দেওয়া হয় নাই, তো নর্মালি হচ্ছে গিয়ে মানে 1/273 হয়। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করতে পারলাম। তাহলে চলো আমরা পরবর্তী মেথে চলে যাই। এখানে বলছে কি স্থির চাপে 5 লিটার আয়তন বিশিষ্ট কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করলে গ্যাসটির আয়তন 640 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পায়। ওই গ্যাসের জন্য সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত? তাহলে দেখো এখানে কিন্তু একটা ব্যাপার, এই ম্যাথটা সলভ করার জন্য লাস্টের যে আমরা হচ্ছে সেন্টেন্সটা এখানে যদি যাই, তাহলে তোমাকে বলছে ওই গ্যাসের জন্য সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত। তাহলে দেখো ব্যাপারটা আমরা কিন্তু জানি যে পরম শূন্য তাপমাত্রার মান যেটা এটা সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা ইন জেনারেল। ঠিক আছে, তো তোমাকে বলে দিচ্ছে এখানে ওই গ্যাসের জন্য, মানে এখান থেকে তোমাকে এটা বোঝাচ্ছে যে এই গ্যাসের জন্য হয়তো এই মানটা নাও হইতে পারে। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে একটু অন্যভাবে তোমাকে চিন্তা করতে বলছে, মানে আমরা জানি না আসলে হচ্ছে গিয়ে তাপমাত্রার মানটা কত হবে ওই গ্যাসের জন্য,
তো আমরা কিন্তু এই ক্ষেত্রে আর এই যে আমাদের যে মুখস্থ যে হচ্ছে ভ্যালু -273 এটা কিন্তু আর ইউজ করতে পারবো না। তো আমরা যদি হচ্ছে গিয়ে -273 এই যে মানে আমাদের ব্যাপারটা যেটা কেলভিন স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্ক নির্ণয়ের জন্য ইউজ করতাম, যে কেলভিন স্কেলের তাপমাত্রা 273 প্লাস হচ্ছে তোমার সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সমান হচ্ছে কি মানে যেটাকে আমরা প্লাস থিটা দিয়ে এরকম সম্পর্ক তৈরি করতাম যে কেলভিন সমান 273 প্লাস হচ্ছে তোমার সেলসিয়াস। তো এখন কিন্তু আমরা আর সরাসরি এটা ইউজ করতে পারবো না, ঠিক আছে? কারণ এই যে 273 এটা কোন জায়গা থেকে আসছিল বলো তো? ওই যে একটু আগে কিন্তু আমি দেখাইলাম এই যে এই ব্যাপারটা কিন্তু আসছিল ওই যে শুরুতে যে তাদের পার্থক্যটা যে ছিল এই যে এখানে, যে আমাদের সেলসিয়াস স্কেলে পরীক্ষা করে দেখা গেছে এই তাপমাত্রার মান -273। তো এখান থেকে আমরা বুঝতে পারছিলাম যে কেলভিন স্কেলটা 273 ডিগ্রি 273 কেলভিন বা 273 যে এই সংখ্যাটা অলরেডি এগিয়ে থাকে। কিসের জন্য? ওই যে আমরা টেস্ট করে 273 গিয়ে পাইছিলাম, -273 গিয়ে পরম শূন্য তাপমাত্রা পাইছিলাম। তো যেহেতু আমাদের এই ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা মুখস্থ ইউজ করতে পারবো না, তাহলে কিন্তু এখন আমরা বলতে পারবো না যে কেলভিন স্কেলটা এই সেলসিয়াস স্কেলের থেকে কত এগিয়ে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা জানি না যে কত এগিয়ে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা টি পরিমাণ এগিয়ে। তার মানে আমাদের এখানে যে হচ্ছে ব্যাপারটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কেলভিন স্কেলের সাথে যে সম্পর্কটা এটা হচ্ছে তোমার টেম্পারেচার গ্যাপ, ঠিক আছে? যে পরিমাণ টেম্পারেচার গ্যাপ প্লাস হচ্ছে থিটা। আর ওই যে এখানে যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান। কারণ দেখো ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে গিয়ে -273 ছিল গ্যাপ, তো আমরা হচ্ছে গিয়ে পরম শূন্য তাপমাত্রার মান ছিল বা এখানে ইউজ করছি 273। সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান -273, আমরা এখানে ওই যে ডিজিট যেটা সংখ্যাটা এটা ইউজ করছি 273। তাহলে আমি যেহেতু এখানে টি ইউজ করতেছি, তাহলে আমরা যে সেলসিয়াস স্কেলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কি আমাদের পরম শূন্য তাপমাত্রা, এটার সামনে মাইনাস বসিয়ে যে ভ্যালুটা পাবো সেটাই, ঠিক আছে? মানে এটা হয়তো তোমাদের একটু পেঁচানো লাগতে পারে, সমস্যা নেই, আমি হচ্ছে কি আবার বলে দিচ্ছি। ওকে, তাহলে দেখো আমরা এখানে যে সূত্রটা ইউজ করব স্থির চাপ হচ্ছে স্থির, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে হচ্ছে কি আমাদের চার্লসের সূত্র। তো আরেকটা ব্যাপার এখান থেকে তোমাদের ক্লিয়ার করে দিই যে আমাদের কোনটা চার্লসের সূত্রের মেথ, কোনটা হচ্ছে বয়েলের সূত্রের মেথ, তারপর হচ্ছে কি কোনটা তোমার চাপীয় সূত্রের মেথ, এটা কিন্তু মেথ করার সময় কখনোই মানে চিন্তা করতে হবে না বা তোমার এটা মানে বলতেও হবে না যে এটা আমার এই সূত্র প্রয়োগ করে পাচ্ছি, ঠিক আছে? মানে জাস্ট এমসিকিউর জন্য বলতে পারি যে ওইটা স্থির থাকলে এটা কোন সূত্র, কিন্তু ম্যাথ করার জন্য ম্যাথ সলভ করার জন্য কোনটা কোন সূত্রে পড়তেছে এটা আমার জানাটা মানে কোনো ইস্যুই না। জাস্ট হচ্ছে আমি অঙ্ক দেখেই আমরা ইচ্ছা করে সলভ করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো এখানে যেহেতু চাপ স্থির, তাহলে আমরা হচ্ছে বলবো B1/T1 সমান হচ্ছে তোমার B2/T2। তাহলে B1 হচ্ছে গিয়ে আমরা ধরতেছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা, এই তাপমাত্রায় যে হচ্ছে তোমার ভলিউমটা, তাহলে তোমার 5 লিটার। তাহলে দেখো প্রথম যে হচ্ছে ভলিউমটা সেটা হচ্ছে তোমার 5 লিটার, আর দ্বিতীয় যে ভলিউমটা মানে যতটুকু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে তোমার সেন্টিমিটার কিউব এককে দেওয়া আছে, মানে যেটাকে আমরা মিলিলিটার বলছিলাম গত ক্লাসে। তাহলে যেহেতু দ্বিতীয়টা মিলিলিটার বা পরিবর্তনটা মিলিলিটার, তাহলে মিলিলিটারটাকেও মিলিলিটারে কনভার্ট করে ফেলি। তাহলে হচ্ছে প্রথম যে ভলিউম সেটা হচ্ছে 5000 মিলিলিটার, আর প্রথম যে তাপমাত্রা এটা কিন্তু নোট আকারে অবশ্যই মাথায় রাখো, আমরা যেখানে তাপমাত্রাটা ইউজ করব এটা কিন্তু অবশ্যই তোমার কেলভিন স্কেলে ইউজ করতে হবে। টেম্পারেচার অবশ্যই কেলভিন স্কেলে ইউজ করতে হবে, কেলভিন স্কেলে ইউজ করতে হবে। তাহলে দেখো আমাদের সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, তো এটা কেলভিন স্কেলে কত হবে? তো কেলভিন স্কেলে অ্যাকচুয়ালি হবে এই যে আমাদের পরম শূন্য তাপমাত্রার যে হচ্ছে গ্যাপ, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর আমাদের হচ্ছে গিয়ে 0 কেলভিন, এই দুইটার মধ্যকার যে হচ্ছে পার্থক্য, ঠিক আছে? দুইটার যে পার্থক্য বা যদি ব্যাপারটা বলি যে ধরো পরম শূন্য তাপমাত্রা কেলভিন স্কেলে আমরা পাইছি তো অবশ্যই 0 পাবো। তো সেলসিয়াস স্কেলে যে ভ্যালুটা এই দুইটার যে গ্যাপ এটাই কিন্তু এখানে ডিজিট আকারে যোগ হয়। তো আমরা অ্যাকচুয়ালি আসলে জানি না এই গ্যাপটা কত, এই জন্য আমরা এখানে টি ইউজ করতেছি, যেখান থেকে আমরা হচ্ছে যে কেলভিনের সাথে যে সম্পর্কটা এটা আমরা পাবো, মানে আমি যে কেলভিন স্কেলে তাপমাত্রাটা বের করতে চাই, তাহলে আমরা T1 যেটা সেটা পাবো হচ্ছে গিয়ে ওই যে গ্যাপ যেটা এটাকে আমি টি ধরতেছি আপাতত, ঠিক আছে? টি প্লাস হচ্ছে 0, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমাদের T1 সমান হবে টি প্লাস 0। এই টি এর যে ভ্যালুটা, এই টি এর ভ্যালুটাই ফাইনালি হচ্ছে আমাদের কত বলো তো? ওই যে আমাদের সেলসিয়াস স্কেলে তোমার পরম শূন্য তাপমাত্রার মান সমান হচ্ছে আমাদের B2 হচ্ছে গিয়ে আগে তো 5 লিটার ছিল, এটার সাথে আয়তন বৃদ্ধি পাইছে 640 সেন্টিমিটার কিউব, মানে হচ্ছে 640 মিলিলিটার,
তাহলে তোমার ফাইনাল যে ভলিউমটা সেটা হবে 5640 আর নিচে হচ্ছে তোমার টি প্লাস 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে ডিজিটের গ্যাপ ছিল টি, আর তোমার হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হয়েছে সেলসিয়াসের জন্য আরও 35। তার মানে আমরা এখান থেকে টি এর যে ভ্যালুটা, এই টি এর ভ্যালুটা আমরা নির্ণয় করে ফেলতে পারি। তাহলে এখন তোমরা হচ্ছে জাস্ট এটা বাদ বাকি যেটা এখানে শুধুমাত্র টি আননোন, ঠিক আছে। তাহলে এটা আমি করে দিচ্ছি তোমাদের জন্য, এটা তোমরা নিজেরাই করতে পারতাম, ওকে সমস্যা নেই। তাহলে আমরা এখানে আর গুণন করে দিচ্ছি, এখানে আমরা একটা শূন্য যদি কাটাকাটি করে ফেলি তাহলে এখানে আমরা পাবো 564টি, আর এই পাশে পাবো হচ্ছে 500টি। তার মানে হচ্ছে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 64টি, ঠিক আছে। আর ওই পাশে পাবো আমরা হচ্ছে গিয়ে 500 × 35, 500 × 35 আমি মুখে করে ফেলতেছি, বাঘ হচ্ছে 64। তাহলে আমাদের হচ্ছে গিয়ে 273ই কিন্তু আসে। তাহলে আমাদের টি এর যে ভ্যালুটা, এই টি এর ভ্যালুটা আমরা পাচ্ছি 273, ঠিক আছে। তো আমরা দেখো এইখানে যে গ্যাপটা ছিল এটা কিন্তু আমরা এই টিটা পাইছি, খেয়াল করো এখানে যে আমরা ভ্যালুটা পাইছি টি এর যে ভ্যালুটা, এই টি এর ভ্যালুটা কিন্তু 80, ঠিক আছে। তো এইখানে যে গ্যাপটা, এই গ্যাপের সাথে মাইনাস বসালে যে তাপমাত্রার মানটা পাই সেটা হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস এককে পরম তাপমাত্রার মান। তোমাদের আমি আরেকটু ইজি করে বলি, আগে হচ্ছে অ্যান্সারটা লিখে ফেলি। সুতরাং আমাদের -273 ডিগ্রি সেলসিয়াস হলো সেলসিয়াস স্কেলে তোমার পরম শূন্য তাপমাত্রার মান, ঠিক আছে। তোমাদের আমি এই ব্যাপারটাকে আরেকটু এক্সপ্লেন করে দিই কেন আমরা এখানে একটা মাইনাস ইউজ করলাম। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমাদের, আমি আবার একটু হচ্ছে সামারি করে দিই। বলো তো তোমাদের হচ্ছে সেলসিয়াস এবং কেলভিনের মধ্যকার সম্পর্ক কি? কেলভিন কেলে তাপমাত্রা সমান হচ্ছে কি, ধরো টি কে লিখলাম 273 প্লাস তোমার থিটা, মানে ডিগ্রি সেলসিয়াসের মান। তার মানে দেখো আমরা হচ্ছে একটা ডিজিট কিন্তু যোগ করতেছি 273। এই ডিজিটটা কোন জায়গা থেকে আসছে? এই ডিজিটটা আসছে ওই যে, আমি যদি হচ্ছে গিয়ে পরম শূন্য তাপমাত্রার কথা চিন্তা করি তাহলে পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে কেলভিন স্কেলে আমাদের 0, আর তোমার সেলসিয়াস স্কেলে -273। তাহলে এই যে আমাদের সেলসিয়াস স্কেলে পরম শূন্যর মান যত, কেলভিন স্কেলে তো অবশ্যই 0, সেলসিয়াস স্কেলে পরম শূন্যের তাপমাত্রার মান যত, তার সামনে একটা মাইনাস বসিয়ে, ঠিক আছে, ধরো -273, এটার সামনে একটা মাইনাস বসিয়ে, বা হচ্ছে জাস্ট আমাদের পরম মানটা, মানে জাস্ট হচ্ছে গিয়ে যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু এখানে আসছে। তার মানে আমরা উল্টা করে বলতে পারি এই কেলভিন স্কেলের সাথে, মানে আমাদের যেখানে যে ডিজিটটা পাইছি এই ডিজিটটার সামনে মাইনাস বসালেই আমরা হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান পাই। তাহলে আমরা এখানে হচ্ছে গিয়ে যে এখানে এই সংখ্যাটাকে টি ধরে নিয়েছিলাম, এই টিটা আমরা পাইছি 273, তো এটার সামনে একটা মাইনাস বসিয়ে আমরা ফাইনালি যে সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মানটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটা অন্য একটা হচ্ছে গিয়ে প্রসিডিউরে সলভ করা যায়, তো এটা আমি আর দেখাবো না, যে কোনো একটা তোমাদের জানা থাকলেই হবে, ঠিক আছে। মানে ওইটা গামা পি দিয়ে আর কি করতে পারো ইচ্ছা করলে, তো যাই হোক আর অগ্রসর হচ্ছি না। তাহলে আমরা চার্লসের সূত্রের এখন কয়টা বেসিক ম্যাথ দেখবো, যেগুলো তোমরা জাস্ট এখন দেখেই পারবা, কারণ আমরা একটু আগেই বলছি যে কোনটা কোন সূত্রের ম্যাথ। এটা হচ্ছে গিয়ে তোমার যদি নাও জানো কোনো ম্যাথটা না, জাস্ট ম্যাথ সলভ করতে পারলেই হচ্ছে, ওইটা জাস্ট এমসিকিউ এর জন্য জরুরি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন হচ্ছে তোমার 3 লিটার, চাপ স্থির রেখে তাপমাত্রা 91 ডিগ্রি সেলসিয়াস করা হলে এর আয়তন কত হবে? জাস্ট একদম বেসিক ম্যাথ, শুধুমাত্র কি করবা, সূত্রটা বসাবা, মান বসাবা, ম্যাথ হয়ে যাবে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা আমি করবো না। তারপরে তোমাকে বলছে 1 মিটার কিউব হাইড্রোজেন গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, স্থির চাপে গ্যাসটিকে সংকুচিত করে আয়তন 0.4 মিটার কিউব করা হলে গ্যাসটির তাপমাত্রার কি পরিবর্তন হবে? স্থির চাপে গ্যাসটিকে সংকুচিত করে আয়তনিত করা হয়েছে, তাপমাত্রার কি পরিবর্তন হবে? তাহলে এটাও সেমভাবেই, তারপর এটা আমি করে দিই। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? B1/T1 সমান হচ্ছে তোমার B2/T2। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভলিউম কত ছিল বলো তো? শুরুতে যে ভলিউমটা সেটা হচ্ছে 1 মিটার কিউব। তো দেখো দুইটাই কিন্তু মিটার কিউব এককে দেওয়া আছে, তার মানে আমাদের একক চেঞ্জের কোনো ঝামেলা নেই। তাহলে শুরুতে তোমার ভলিউম ছিল 1 মিটার কিউব, শুরুতে তাপমাত্রা কত ছিল? 17 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে দেখো আমরা কিন্তু আগেই বলছি যে মানে ডিগ্রি সেলসিয়াস এককে কিন্তু আমরা মানগুলো বসাতে পারবো না, আমাদের বসাতে হবে তোমার কেলভিন এককে। তাহলে 273 প্লাস হচ্ছে তোমার 17, আর এই পাশে হচ্ছে তোমার B2 যেটা এটা হচ্ছে 0.4 মিটার কিউব, তাহলে 0.4, আর তাপমাত্রা 2 যেটা গ্যাসটির তাপমাত্রা কি পরিবর্তন হবে, তো T2টা আমরা আসলে এখান থেকে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি T2টা কত হয়। তাহলে হচ্ছে আমরা T2টা পাবো 273 প্লাস হচ্ছে গিয়ে 17, এটার সাথে আমরা গুণন করে দিচ্ছি 0.4, তাহলে আমরা হচ্ছে কি পাচ্ছি T2 সমান 116 কেলভিন। ঠিক আছে, এখানে কিন্তু আমরা যা কিছু অ্যান্সার পাই বা হচ্ছে গিয়ে যে তাপমাত্রাটা বসাই সবই হচ্ছে কেলভিন। তাহলে দেখো শুরুতে হচ্ছে আমাদের যে তাপমাত্রাটা ছিল সেটা কিন্তু ছিল 290 কেলভিন, 273 প্লাস হচ্ছে 17। ঠিক আছে, তাহলে T1 যেটা ছিল, T1 ছিল হচ্ছে তোমার 290 কেলভিন, আর T2 সমান আমরা পাচ্ছি 116 কেলভিন। তাহলে তোমাকে যদি বলা হয় চেঞ্জ কতটুকু করা হয়েছে, তাহলে চেঞ্জ করা হয়েছে 290, তাহলে 174 কেলভিন কমানো হয়েছে। তাহলে তোমার অ্যান্সারটা হবে 174 কেলভিন বা 174 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কমানো হয়েছিল। তাহলে তাপমাত্রার পরিবর্তনটা এরকমভাবে করা হয়েছে। ঠিক আছে ব্যাপারটা। দেখো আমরা কিন্তু এখানে একটা ব্যাপার লিখছি যে 174 কেলভিন বা 174 ডিগ্রি সেলসিয়াস, এই কথাটা মানে হচ্ছে কি আমাদের যখন পরিবর্তন বলবে, মানে আমি 174 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন যে কথা, 174 কেলভিন পরিবর্তনও কি সেম কথা। কারণ একটু আগে আমরা বলছিলাম যে হচ্ছে সেলসিয়াস স্কেল এবং হচ্ছে কি তোমার কেলভিন স্কেলের যে গড় ব্যবধানটা সমান, তার মানে আমাদের এখানে পরিবর্তনের ক্ষেত্রে অলওয়েজ সেম হবে। তবে যদি তোমাকে বলা হয় 174 কেলভিন 174 ডিগ্রি সেলসিয়াসের সমান কিনা, তাহলে কিন্তু এটা সমান না, কারণ দুইটা পরিবেশ দুই রকম। তো পরিবর্তন যেটা, পরিবর্তনটা সেম। তাহলে তুমি যেভাবে বলো না কেন সমস্যা নেই, যেহেতু তাপমাত্রাগুলো ডিগ্রি সেলসিয়াসে বলছিল তাহলে এজন্য আমরা আর কি ডিগ্রি সেলসিয়াসটা উল্লেখ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে গিয়ে সেম ম্যাথেই যে চাপ স্থির রেখে গ্যাসের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হয়, এই অবস্থায় গ্যাসের তাপমাত্রা কত। ঠিক আছে, তো এটা আমি একটু করে দিই আগেরটার মতোই সেম সূত্র। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যেহেতু আমরা এখন টপিক ওয়াইজ করতেছি, তো আমরা তো অলরেডি জানি যে টপিক ওয়াইজ যখন আমরা সলভ করি সবগুলো ম্যাথ সেম টপিকেরই হয়। তো আমরা হচ্ছে গিয়ে চিন্তা করতে হয় না যে আসলে আমি কোন সূত্র প্রয়োগ করব, কোনটা স্থির রাখবো, আমরা জাস্ট একটা সূত্রই পড়লাম, এই সূত্রের ম্যাথেই করতেছি। ঠিক আছে, তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে তোমাকে বলছে যে T1 যেটা, এই T1টা হচ্ছে গিয়ে তোমাকে দেয়া ছিল না, T1টা তোমাকে বের করতে বলছে। তাহলে T1 যেটা, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে টি কেলভিন, আর T2 যেটা, এই T2টা হচ্ছে গিয়ে ওকে, T2 যেটা এটা হচ্ছে T প্লাস 40 কেলভিন। ঠিক আছে, আমরা জানি না T1টা আসলে কত ছিল, সেজন্য আমরা T1টাকে জাস্ট টি ধরে নিয়েছি। তাহলে এখন জাস্ট হচ্ছে তুমি মানগুলো বসাও। B1 ছিল 2 লিটার, চাপ স্থির রেখে তাপমাত্রা বৃদ্ধি করে আয়তন হয়েছে 6 লিটার। তাহলে তোমার হচ্ছে গিয়ে B1 যেটা এটা হচ্ছে তোমার 2, আর B2 যেটা এটা হচ্ছে তোমার 6, আর T1 যেটা এটা তো জাস্ট আমরা টি ধরে নিয়েছি, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তোমার T প্লাস 40। মানে এখানে আর কি একটা ইকুয়েশন গঠন করতে হয়েছে। নর্মালি আমরা হচ্ছে জাস্ট এইগুলো দেওয়া থাকে, ধরো B1 দেওয়া আছে, B2 দেওয়া আছে, T1 দেওয়া আছে, T2 বের করে ফেলছি, বা T2 B1 T1 দেওয়া আছে, B1 বের করে ফেলছি। এখানে একটু অন্যরকমভাবে দেওয়া আছে যে হচ্ছে ধরো তোমার T1 যেটা এটা দেওয়া নেই, আবার T2 যেটা এটাও সরাসরি দেওয়া নেই। ঠিক আছে, সরাসরি কিন্তু দেওয়া নেই, মানে একটা হচ্ছে গিয়ে কি সম্পর্কের মাধ্যমে দেওয়া আছে যে নতুন করে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে। তো বৃদ্ধি করা হয়েছে মানে হচ্ছে গিয়ে আগে যেটা ছিল এটার সাথে আর আমরা হচ্ছে গিয়ে 40 এক্সট্রা করে যোগ করছি। তো এরকমভাবে আর কি তোমার এই T1 যেটা, এই T1টা তোমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে এটা এখন তোমরা বের করে ফেলো। তাহলে চলো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চাপীয় সূত্র। তো চাপীয় সূত্র এখন আমরা খুবই কম কথা বলবো, কারণ আমাদের হচ্ছে গিয়ে চার্লসের সূত্রটা আর চাপীয় সূত্রটা একদম সেম টু সেম, মানে এক্সট্রা কোনো কিছুই নেই। জাস্ট হচ্ছে গিয়ে আমরা ওইখানে যেটা বলছিলাম যে ভলিউমের চেঞ্জ হয়, এখানে জাস্ট ভলিউম না, এখানে চেঞ্জ হয় তোমার চাপ। ঠিক আছে, তো সেম ব্যাপারই। তো এর জন্য আমি আর এত ডিটেলস বা হচ্ছে এত সময় নিয়ে যে দেখাবো এরকম না। তাহলে দেখো চাপীয় সূত্রটা হচ্ছে গিয়ে কি কে নিয়ে আসছেন 1842 সালে, রেনু। ঠিক আছে, রেনু, এটাকে গেলুসেকের সূত্র বলা হয়। তো জাস্ট তোমরা এগুলো হচ্ছে কি মুখস্থ করে ফেলবা। এই সূত্র অনুসারে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ
ঠিক আছে, গ্যাসের যে প্রেশার, বরের গ্যাসের চাপ এর পরম বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। তাহলে এখন প্রেশার সমানুপাতিক টি, তার মানে আমরা আগের মতো সেম টাইপের একটা মানে সূত্র পাবো। এই সূত্রটা হচ্ছে তোমার P1/T1 সমান হচ্ছে তোমার P2/T2। একটু আগে আমরা পাইছিলাম কি B1/T1, এখন পাইছি আমরা হচ্ছে P1/T1। আগে জাস্ট যেখানে ভলিউম ছিল এখন জাস্ট এখানে প্রেশার হয়ে যাবে। তাই স্থির আয়তনে কোনো নির্দিষ্ট পরের গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য মানে এটার যে চাপ, এই চাপটা হচ্ছে 273 ভাগের 1 ভাগ করে চেঞ্জ হয়। তাহলে এটা বলো তো তোমাদের ইকুয়েশনটা দাঁড়াতে কেমন হবে, মানে হচ্ছে ফাইনাল যে প্রেশারটা সেটা দেখতে কেমন হবে। অবশ্যই ভলিউমের জায়গায় জাস্ট প্রেশার বসাই দিলেই হয়ে যাচ্ছে। তো ঠিকভাবে হচ্ছে কি আমরা যেরকম কিছুক্ষণ আগে একটা যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক পাইছিলাম, এখানে আমরা সেম ব্যাপার একটা পাই, সেটা হচ্ছে চাপ প্রসারণ গুণাঙ্ক। তো চাপ প্রসারণ গুণাঙ্কটাকে আমরা হচ্ছে গিয়ে কি গামা বি দ্বারা প্রকাশ করি। দেখো চাপ প্রসারণ গুণাঙ্কে হচ্ছে গিয়ে কিন্তু আমাদের গামা পি কিন্তু লিখতেছি না, মানে মনে হচ্ছে আসলে এখানে পি লেখা উচিত, কিন্তু যেটা স্থির থাকে এখানে খেয়াল রাখবা যে যেটা স্থির আমরা এটা লেজে এই রাশিটা বসাই, আমরা স্থির আয়তনে এজন্য হচ্ছে আমরা গামা পি বসাচ্ছি। তখন ছিল স্থির চাপে সেজন্য আমরা গামা পি বসাইছিলাম, ঠিক আছে। তো এই ব্যাপারটা যেন মাথায় থাকে। এখন আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে দেখো হ্যাঁ, এটা ডেফিনেশনটা হচ্ছে তোমাদের আগেরটার মতোই, এটার মুখস্থ করতে হবে না, আগেরটা জানা থাকলে এটা এমনিতেই পারবা। তো এখানে আমি একটা ব্যাপার একটু ক্লিয়ার করে দিই যে আমরা আসলে হচ্ছে গিয়ে চাপীয় সূত্র আর হচ্ছে চার্লসের সূত্র এমসিকিউ এর জন্য ম্যাথ করার জন্য কিন্তু কখন কোন রাশি স্থির এটা ম্যাটার না, বা কোনটা চাপীয় সূত্র, কোনটা চার্লসের সূত্র, কোনটা বয়েলের সূত্র, এটা ম্যাটার না। আমরা ম্যাথ এটা যদি আমরা নাও জানি বা ধারণা নাও থাকে যে আমরা হচ্ছে কার সূত্রে পড়ছে, বয়েলের সূত্রে পড়ছে নাকি চাপীয় সূত্র পড়ছে নাকি হচ্ছে গিয়ে কি চার্লসের সূত্র পড়ছে, এটা আমাদের কোনো ম্যান্ডেটরি ইস্যু না, বা হচ্ছে না জানা থাকলেও আমরা ম্যাথ পারবো। তো এমসিকিউ এর জন্য আসতে পারে যে হচ্ছে এখানে কোন সূত্র প্রয়োগ করতে হবে, বা এই সূত্রে কোন রাশিটা স্থির থাকে। তো এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা যে ব্যাপারটা বয়েলের সূত্রে তো তাপমাত্রা ফিক্সড, এটা তো আমরা হচ্ছে গিয়ে কখনো বলি না, ওইটাই যদি মনে থাকে সূত্র আর কোনটা ফিক্সড মানে কোনটা স্থির। বয়েলের সূত্রে তাপমাত্রা ফিক্সড এটা কিন্তু আমরা কখনো বলি না। তবে চাপীয় সূত্র আর চার্লসের সূত্র এই দুটো কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই। বেশিরভাগ সময় আমরা কিছুদিন পর পর এটা হচ্ছে উল্টাপাল্টা লাগিয়ে দিই, মনে হয় যে চাপীয় সূত্রে চাপ স্থির, তো সূত্রটা হচ্ছে চাপীয় সূত্র। তো আমাদের মনে হইতে পারে যে চাপীয় সূত্রে কি স্থির, চাপ স্থির, চাপীয় সূত্রে চাপ স্থির, এটা মনে হইতে পারে, কিন্তু এটা নোটাকার মাথায় রাখবা যে তুমি যা ভাববা বা আমরা যা ভাবি তা নয়। ওই যে একটা কথা বলে না যে যা ভেবেছো তা নয়, এরকম আর কি, যে তুমি যা ভেবেছো, ঠিক আছে, যা ভাবতেছো তা নয়, ভাবতেছো তা নয়। তাহলে আমাদের মনে হইতে পারে যে চাপীয় সূত্রে মনে হয় চাপ স্থির, ঠিক আছে, চাপীয় সূত্রে মনে হতে পারে যে চাপীয় সূত্রে কি স্থির, চাপ স্থির, কিন্তু যা ভাবতেছি তা নয়, মানে এখানে চাপ স্থির না। তাহলে স্থির এখানে কোনটা, ভলিউম স্থির। আর আমাদের হচ্ছে গিয়ে চার্লসের যে সূত্র, এই চার্লসের সূত্র হচ্ছে আমাদের চাপ স্থির, চার্লসের সূত্রে আমাদের চাপ স্থির। তাহলে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এইখানে যে ম্যাথগুলো আছে নর্মালি এইগুলো হচ্ছে তোমরা এখন নিজেরাই পারবা, কারণ আমরা কিছুক্ষণ আগে হচ্ছে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক বা হচ্ছে কি ওইটা পড়ে আসছি। তাহলে এখন তোমরা হচ্ছে যদি তোমাকে বলা হয় যে চাপ গুণাঙ্ক বা এটা তোমরা এমনিতেই পারবা। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এখানে যত ধরনের ম্যাথ থাকবে বেশিরভাগই এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ হচ্ছে গিয়ে আমরা পড়ে ফেলছি, প্লাস হচ্ছে সামনে আরও পড়বো। মানে এই তিনটা হচ্ছে গিয়ে সূত্রের সমন্বয়ে যে ম্যাথ হইতে পারে, বয়েলের সূত্র, চাপের সূত্র এবং চার্লসের সূত্র, এগুলো আমরা সামনে আবার পড়বো, কোনো চিন্তা নেই। তাই চলো আমরা বেসিক দিয়ে এটা ম্যাথ করে ফেলি। তোমাকে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট বরের গ্যাসের চাপ হচ্ছে 10 atm, আয়তন স্থির রেখে তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস করা হলে এর চাপ কত হবে। তাহলে এটা আমার করে দিতে হবে না, এটা তোমাদের হোমওয়ার্ক। জাস্ট আমরা কি করব, এখানে সূত্রটা ইউজ করব, P1/T1 সমান P2/T2। দেখো সবই কিন্তু সরাসরি দেয়া আছে, আর হচ্ছে এককেরও এখানে কোনো পরিবর্তন করতে হচ্ছে না। ডিগ্রি সেলসিয়াস যেটা, এটাকে তো অলওয়েজ আমরা হচ্ছে কেলভিনেই নেব, এটাকে রূপান্তর বলে না, কারণ এটা জাস্ট মুখোমুখি আমাদের হয়ে যায়। তো গ্যাসের চাপ 10 atm দেওয়া আছে, তোমাকে ফাইনাল যে চাপ সেটা তোমাকে বের করতে বলছে। তো আমরা যদি এখানে হচ্ছে 10 atm বসাই P1, তাহলে P2 যে ভ্যালুটা আমরা পাবো সেটা আসলে atm এককেই পাবো। তো এটার জন্য কোনো চেঞ্জ করার দরকার নেই। ওকে, তারপরে দেখো পরবর্তী ম্যাথে যেটা
একটি সিলিন্ডারে রক্ষিত গ্যাসের চাপ 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 atm, সিলিন্ডারের তাপমাত্রা বৃদ্ধি করে 50 ডিগ্রি সেলসিয়াস করা হলে গ্যাসের চাপ শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি তোমাকে বলতো যে চাপ, ফাইনাল চাপ কত হবে, তাহলে এটা তো নর্মালি পারতা, কিন্তু জাস্ট এখানে এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া আছে যে হচ্ছে গ্যাসের চাপ শতকরা কত বৃদ্ধি পাবে। তো শতকরা কথাটা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই, যে শতকরা মানেই যখন তোমাকে বলবে শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন, তখন অলওয়েজ মাথায় রাখবা উপরে বসাবো হচ্ছে পরিবর্তনের মান, যে কতটুকু পরিবর্তন হচ্ছে পরিবর্তন, নিচে বসাবো হচ্ছে আদিটা, মানে আদি যে মানটুকু ছিল আদি, আর ইনটু 100%। এটাই ছিল হচ্ছে তোমার শতকরা পরিবর্তনের, মানে যে কোনো জায়গায় তোমাকে হচ্ছে বলুক না কেন আয়তনের শতকরা পরিবর্তন, চাপের শতকরা পরিবর্তন, বা হচ্ছে তোমার যত ধরনের কাজের শতকরা পরিবর্তন, ক্ষমতার শতকরা, মানে যাই কিছু বলুক না কেন উপরে আমরা হচ্ছে পরিবর্তনটা বসাবো, যে কি পরিমাণ পরিবর্তন হয়েছে, নিচে হচ্ছে আদি ইনটু 100% বসিয়ে দেবো, তাহলে এই কাজ শেষ। তাহলে আমাদের হচ্ছে এখান থেকে যদি বলা হয় যে তোমার P2টা কত, তাহলে আমাদের P2 কিন্তু ইজিলি বের করতে পারবো, কোন সূত্র আমরা জানি। চলো তাহলে আমরা P2টা বের করে ফেলি। তাহলে P1/T1 সমান P2/T2, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তাহলে P1 কত ছিল, 5 atm ছিল, তাই না, গ্যাসের চাপ ছিল 5 atm, তাহলে 5, আর T1 ছিল হচ্ছে তোমার 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 283, মানে 283 কেলভিন। অলওয়েজ কিন্তু আমাদের এখানে তাপমাত্রার মান কেলভিন একক বসাতে হবে। তাহলে আমাদের P2 আসলে নির্ণয় করব, আর T2 যেটা, এটা হচ্ছে গিয়ে কি তাপমাত্রা বৃদ্ধি করে 50 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে, মানে তাপমাত্রা কিন্তু নতুন করে 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয় নাই, ঠিক আছে, বৃদ্ধি করে মানে 10 ডিগ্রি সেলসিয়াস যে ছিল এটা কি আর একটু বাড়িয়ে 50-এ নিয়ে যাওয়া হয়েছে। দেখো এখানে কিন্তু নতুন করে মানে এক্সট্রা করে যে হচ্ছে একদম টোটালি 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছে এরকম কিন্তু না, জাস্ট আগে যেটা 10 ছিল এই 10টাকে আরও 40 বাড়িয়ে 50-এ নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে কিন্তু দুইটা কথার মিনিং দুই রকম। তোমাকে যদি বলতো যে তাপমাত্রা আরও 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে, তাহলে আমরা এখানে 283-র সাথে আরও 50 যোগ করতাম, আর যদি এরকম বলে যে বৃদ্ধি করে 50 পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে এটা মিন করতেছে ওই যে 10 ডিগ্রি সেলসিয়াস ছিল এটাকে আরও 40 বাড়িয়ে 50 পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তার মানে এটাকে আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে 283 প্লাস নতুন করে বৃদ্ধি করা হয়েছে 40, অথবা তুমি যদি চিন্তা করো যে আমি 273 আকারে লিখবা, তাহলে 273 প্লাস 50, কারণ 273 থেকে 50-এ নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের P2 এর মান হয়ে যাবে। তাহলে চলো আমরা দেখি P2 এর মানটা কত হয়। তাহলে 5 ইন্টু আর গুণ করে দিই 283 প্লাস 40 ভাগ হচ্ছে গিয়ে 283, তাহলে তোমার 5.70, তাহলে P2 যেটা এটা হচ্ছে 5.70 atm, ঠিক আছে। তাহলে এখন আমাদের যদি বলা হয় যে শতকরা পরিবর্তন কত, তাহলে আমরা উপরে পরিবর্তন বসিয়ে দেবো। তাহলে পরিবর্তন কতটুকু হয়েছে, 5 থেকে 5.70 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 0.70 বাই তোমার হচ্ছে গিয়ে আদিতে কত ছিল, 5 ছিল, ইন্টু 100, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে গিয়ে ইন্টু -5 ইন্টু 100 ভাগ হচ্ছে 5, তাহলে তোমার শতকরা পরিবর্তন 14.13%। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার। মানে এগুলো খুবই কিন্তু ইজি ম্যাথ, বেসিক ম্যাথ, তোমরা জাস্ট হচ্ছে গিয়ে আমি যদি এগুলো সলভ করে নাও দেই তাহলেও তোমরা হচ্ছে পারবা। তোমরা যে কাজটা করতে পারো যে তুমি হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা দেখবা, আগে নিজে ট্রাই করবা, ঠিক আছে, যে এটা আমি নিজে পারি কিনা। আশা করি নিজেই পেরে যাবা। যদি পারো তাহলে আমি এই যে তখন সময় ধরে কথা বললাম এইগুলো আর হচ্ছে গিয়ে দেখতে হবে না, তাহলে তোমাদের টাইম আর কি কিছুটা সেভ হবে। আর যেটা আটকে যাও যে হচ্ছে এটা তো পারতেছি না, তো সেই ক্ষেত্রে ওইটা দেখবা। তো তোমাকে দেখো এটা কি বলছে, যে একটি ফ্লাক্সে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে কিছু বায়ু আবদ্ধ আছে। এখন ফ্লাক্সের মুখ চিপি দিয়ে আটকে উত্তপ্ত করা শুরু করা হলো। মানে শুরুতে যে হচ্ছে তাপমাত্রাটা ছিল সেটা ছিল হচ্ছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস, আর তোমার হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলীয় চাপ যেটা ছিল সেটা হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ। তো ফ্লাক্সের মুখ হচ্ছে গিয়ে কি সিপি দিয়ে আটকে উত্তপ্ত করা শুরু করা হয়েছে, মানে তাপমাত্রা বাড়ানো শুরু হয়েছে। এখন তাপমাত্রা তুমি যদি বাড়াও তাহলে কি হবে, প্রেশার কি বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম সমানুপাতিক।
তাহলে তখন তোমার সিপিটা খুলতে 4 বায়ুমণ্ডলীয় চাপের প্রয়োজন হয়। তবে কত তাপমাত্রা পর্যন্ত একে উত্তপ্ত করা হয়েছিল, জাস্ট হচ্ছে তোমার সূত্রের মান বসানো। তাহলে P1/T1 সমান তোমার P2/T2। ঠিক আছে, তোমাকে ফাইনাল যে হচ্ছে গিয়ে তাপমাত্রা সেটা বের করতে বলছে। বায়ুমণ্ডলীয় চাপের প্রয়োজন হয়, তবে কত তাপমাত্রা পর্যন্ত থেকে উত্তপ্ত করলে সিপিটি খুলে যাবে, মানে হচ্ছে যখন তোমার ওই যে ওই সিপিটা হচ্ছে ধরো তোমার 4 বায়ুমণ্ডলীয় চাপে আর কি আটকানো ছিল। তাহলে তোমার যদি বোতলের যে ভিতরের থেকে যে প্রেশারটা ক্রিয়েট হয়, ধরো সিপি বলতে আমরা কি বুঝি, ধরো হচ্ছে যে বোতলের মুখটাকে যে এরকম, সিপি হয়তো তোমরা এরকম মানে মুখ বলতে পারো, মানে এরকম টাইপের একটা কিছু যদি আটকানো থাকে, এটাকে সিপি আপাতত চিন্তা করে নাও। তাহলে এই যে সিপিটা খুলতে তোমার হচ্ছে গিয়ে কত চাপের প্রয়োজন হয়, 4 বায়ুমণ্ডলীয় চাপের প্রয়োজন হয়। মানে যখনই হচ্ছে তোমার ভিতর থেকে এই প্রেশার 4 atm হবে, গ্যাসগুলো হচ্ছে 4 atm চাপে বের হতে এখান থেকে চেষ্টা করবে, তখনই সিপিটা খুলে যাবে। তাহলে তোমার এখানে হচ্ছে কি P2 সমান কত, 4 আমরা বসাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের T2 এর মানটা কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের P1 যেটা ছিল, P1 ছিল আমাদের 1, T1 যেটা ছিল সেটা হচ্ছে ছিল তোমার 3 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 প্লাস 30। একটা ব্যাপার মাথায় রাখবা, তোমরা যখন হচ্ছে ধীরে ধীরে ম্যাথ করে অভ্যস্ত হয়ে যাবা, এই যে এখন আমি প্লাস আকারে লিখছি 273 প্লাস 30, এটা লিখতে হবে না, তোমরা একসাথে 303 লিখে ফেলতে পারো, মানে 303। ঠিক আছে, তো P2 হচ্ছে তোমার 4, মানে 4 atm তোমার লাগবে। তো T2টা আসলে এখানে কত হবে সেটা এখন আমরা নির্ণয় করব। তাহলে T2 তোমার হবে 303 গুণন 4, মানে হচ্ছে তোমার 1212। তাহলে T2 সমান হচ্ছে তোমার 1212 কেলভিন। দেখো এখানে যে আমরা অ্যান্সারগুলো পাবো এগুলো কিন্তু কেলভিন এককে পাবো। তো তোমাকে যেহেতু শুরুতে যে ইনফরমেশনটা সেটা ডিগ্রি সেলসিয়াস এককে দেওয়া ছিল, তাহলে তুমি এটা কেলভিন এককে রাখলে হবে অ্যান্সার। তুমি তবে যদি এটাকে ডিগ্রি সেলসিয়াস এককে মানটা কত হবে সেটাও একটু বলে দাও, তাহলে হচ্ছে বেস্ট হয়। ঠিক আছে, তাহলে আমরা চলো এখান থেকে আমরা দেখি যে হচ্ছে 273 যদি আমরা মাইনাস করে দিই তাহলে যে মানটুকু পাবো তাহলে সেটা হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 939 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তুমি যদি হচ্ছে 939 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করো বা ওই তাপমাত্রায় নিয়ে যাও, তাহলে হচ্ছে সিপিটা অটোমেটিক খুলে যাবে, মানে নিচ থেকে খুলে যাবে। ঠিক আছে ব্যাপারটা? তো এখানে আসলে হচ্ছে গিয়ে এই যে একটা ব্যাপার বললাম যে তুমি কিন্তু এটা অ্যান্সার বলতে পারতা, আবার এটা অ্যান্সার বলতে পারো। তো এই টাইপের ম্যাথগুলোতে আমরা হচ্ছে দুইটা অ্যান্সারই বলবো, কারণ হচ্ছে গিয়ে ধরো এই যে তোমাকে ইনফরমেশনগুলো কিন্তু ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ছিল, এখন তুমি হচ্ছে গিয়ে এই অ্যান্সারটাও ডিগ্রি সেলসিয়াসে বলতে চেষ্টা করবা। ধরো একটা ইজি মানে কি বলে একটা ধরো গল্প যদি বলি, তো তোমার এক ফ্রেন্ড তোমাকে হচ্ছে ধরো ইংলিশে মেসেজ করলো হঠাৎ করে, এখন তুমি যদি হচ্ছে গিয়ে তাকে বাংলায় রিপ্লাই করো তাহলে সে হয়তো ভাববে, মানে তোমার নিজেরই মনে হবে যে আমি ইংলিশে রিপ্লাই করি, কারণ তুমি যদি বাংলায় রিপ্লাই করো তোমার ফ্রেন্ড ভাবতে পারে সে মনে হয় ইংলিশে তো পারে না। ঠিক আছে, আবার তোমার এক ফ্রেন্ড হচ্ছে তোমাকে বাংলায় মেসেজ করলো, তুমি ইংলিশে রিপ্লাই দিতে গেলা, তখন তোমার ফ্রেন্ড আবার ভাবতে পারে কি ও মনে হয় বেশি ভাব ধরতেছে। তাহলে সব থেকে সেফ কোনটা? ঠিক আছে, মানে আমি বাবু ধরলাম না, আবার আমি যে কোনো কিছু পারি না সেটাও আমি তাকে বোঝালাম না। তাহলে সব থেকে ভালো হচ্ছে সে যেরকমভাবে মেসেজ করছে আমি কি রেসপন্সটা সেরকমভাবে করব। তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়ে কি কোয়েশ্চেনে যেরকমভাবে ইনফরমেশন দেওয়া ছিল ডিগ্রি সেলসিয়াসে, আমি অ্যান্সারটাও হচ্ছে গিয়ে কি সেই এককেই দিতে চেষ্টা করব। এটা যদি অলরেডি ক্যালভিনে দেওয়া থাকতো আমরা এখানে ক্যালভিন রাখলেও কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, তো তোমাদের নিরাপত্তার জন্য এখানে তো আর কোনো বাধা ধরা নিয়ম নেই যে আমরা একটাই লিখতে হবে, তো তুমি হচ্ছে দুইটাই লিখে আসো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে চলো আমাদের পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। তো তোমাকে বলছে যে একটি লৌহ সিলিন্ডারে 250 কিলো প্যাসকেল চাপে ও 300 কেলভিন তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি আছে। সিলিন্ডারটি 10⁵ কিলো প্যাসকেল চাপ সহ্য করতে পারে এবং গলনাঙ্ক হচ্ছে গিয়ে 1800 কেলভিন। সিলিন্ডারটির গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে? তো তোমার গলনাঙ্ক তাপমাত্রা যেটা মানে হচ্ছে তোমার এই যে 1800 কেলভিন তাপমাত্রায় তুমি যদি যাও, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার সিলিন্ডারের যে চাপটা সেই চাপটা কত হবে, আর সিলিন্ডারটি কি গলে যাবে নাকি হচ্ছে বিস্ফোরিত হবে সেটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা সলভ করে ফেলি। তাহলে আমাদের প্রথম ব্যাপারটা তো আগের মতোই, P1/T1 সমান তোমার হচ্ছে P2/T2। তাহলে তোমার গলনাঙ্ক তাপমাত্রায় P2 কত হবে, মানে হচ্ছে প্রেশারটা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। আমরা P2 আর কি বের করব, তাহলে P2 সমান তোমার হবে P1 ইন্টু T2 বাই হচ্ছে তোমার T1। তাই ব্যাপারটা? হ্যাঁ, ওকে।
তাহলে তুমি মানগুলো বসিয়ে দাও। পিওন যেটা ছিল 250 কিলো প্যাসকেল, তাহলে আমরা এখানে জাস্ট হচ্ছে 250ই বসাবো। ঠিক আছে, 250 কেন আমরা বসাবো, কারণ দেখো সবগুলা এককেই কিন্তু কিলো প্যাসকেল, যে এত কিলো প্যাসকেল চাপ সহ্য করতে পারে, এটা এত কিলো প্যাসকেল দেওয়া আছে। তো আমি যদি এখানে কিলো প্যাসকেলে জাস্ট ইউজ করি, তাহলে আমরা হচ্ছে ফাইনাল যে পিটুটা যে পাবো এখানে অ্যান্সার থেকে, এটা আসলে কিলো প্যাসকেল এককে আসবে, মানে একক চেঞ্জ করা তেমন ম্যান্ডেটরি না। তাহলে টি2 সমান তোমার কত, তোমাকে বলছে যে গলনাঙ্ক তাপমাত্রা নিয়ে যাওয়ার জন্য, তো গলনাঙ্ক তাপমাত্রা হচ্ছে তোমার 1800 কেলভিন, তাহলে গুণন হচ্ছে আমাদের 1800, আর নিচে হচ্ছে আমাদের T1। শুরুতে যে হচ্ছে তোমার এখানে তাপমাত্রাটা ছিল সেটা হচ্ছে তোমার 300 কেলভিন। ঠিক আছে, তাহলে আমরা এখানে 300 বসিয়ে দেব। তাহলে আমাদের হচ্ছে এখান থেকেই বুঝতে পারতেছি যে 250 ইন্টু 6, তাই ব্যাপারটা। তাহলে তোমার 1500 কিলো প্যাসকেল। তাহলে তোমার গলনাঙ্কে তাপমাত্রায় তুমি যদি যাও, তাহলে তোমার 1500 কিলো প্যাসকেল প্রেশার ক্রিয়েট হবে। ঠিক আছে, 1500 কিলো প্যাসকেল প্রেশার ক্রিয়েট হবে। মানে এই যে বোতলটা, আমরা যে বোতলটা অঙ্কন করছিলাম, বা সিলিন্ডার, তুমি একটা সিলিন্ডার চিন্তা করে নিতে পারো। তো এই সিলিন্ডারের, ওকে এটা একটা সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, ভিতরে গ্যাস আছে। তো শুরুতে হচ্ছে কি তার তাপমাত্রা ছিল তোমার 300 কেলভিন, আর প্রেশার ছিল তোমার হচ্ছে 250 কিলো প্যাসকেল। তো তুমি যদি তাপমাত্রা এরকম বৃদ্ধি করে যেতে থাকো, তো তুমি গলনাঙ্কে তাপমাত্রায় গেলে, মানে 1800 কেলভিনে গেলে তোমার হচ্ছে গিয়ে প্রেশার হওয়ার কথা, মানে সিলিন্ডারের প্রেশার হওয়ার কথা 1500 কিলো প্যাসকেল। বুঝতেছো ব্যাপারটা, যে 1500 কিলো প্যাসকেল এত প্রেশার হওয়ার কথা। কিন্তু সিলিন্ডারটি চাপ সহ্য করতে পারে 10⁵ কিলো প্যাসকেল। তো 10⁵ কিলো প্যাসকেল মানে কত, প্রায় হচ্ছে গিয়ে 10,000 নাকি আরো 1 লাখ প্যাসকেল, কিলো প্যাসকেল। 10⁵ কিলো প্যাসকেল, এই কথাটা মানে হচ্ছে 1 লাখ কিলো প্যাসকেল, মানে এই সিলিন্ডারটা 1 লাখ কিলো প্যাসকেল চাপ সহ্য করতে পারে। কিন্তু আমরা দেখলাম, আমরা যদি গলনাঙ্কে তাপমাত্রায় যাই, সেই ক্ষেত্রে তার প্রেশার মাত্র হইতেছে 1500 কিলো প্যাসকেল, মানে সে যতটুকু সহ্য করতে পারে তার থেকে কিন্তু অনেক কম প্রেশার ক্রিয়েট হয়েছে। তার মানে কি, এই যে এই সিলিন্ডারটা কিন্তু বিস্ফোরিত হবে না। সিলিন্ডার কখন বিস্ফোরিত হয়, যখন এই সিলিন্ডারের হচ্ছে গিয়ে কি যে উপাদানটা, ঠিক আছে, যে পদার্থ দিয়ে সিলিন্ডারটা তৈরি করা, ওই সিলিন্ডারটা এই প্রেশার সহ্য করতে পারতেছে না। ঠিক আছে, বিস্ফোরিত তখনই হবে যখন হচ্ছে গিয়ে যে পরিমাণ প্রেশার তার সহ্য ক্ষমতার মধ্যে আছে, ঠিক আছে, তার থেকে বেশি প্রেশার ভিতর থেকে তৈরি হয়েছে, তখন সেই সিলিন্ডারটা বিস্ফোরিত হয়ে যাবে। তাহলে বিস্ফোরিত হওয়ার শর্ত কি বলতো, যে হচ্ছে কি আমাদের প্রেশার সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে। আর গলে যাওয়ার শর্ত হচ্ছে যে সিলিন্ডারের যে উপাদানের যে গলনাঙ্ক, এই গলনাঙ্ক থেকে বেশি তাপমাত্রায় পৌঁছে যাওয়া। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে গিয়ে কিন্তু সহ্য ক্ষমতা 1 লক্ষ কিলো প্যাসকেল, আমাদের হচ্ছে এই গলনাঙ্ক পর্যন্ত গেলে আমাদের প্রেশার মাত্র হয়ে হচ্ছে গিয়ে কি 1500 কিলো প্যাসকেল। তখন কিন্তু সে বিস্ফোরিত হবে না। তখন হবে কি, ওই যে আমাদের হচ্ছে, তখন তুমি ইচ্ছা করলে আর তাপমাত্রা বাড়াতে পারবে না। কারণ কি হবে, তখন এই যে সিলিন্ডারের যে উপাদানটা, এই উপাদানটা গলতে থাকতে শুরু করবে। ঠিক আছে, তো তোমাকে এটাই বের করতে বলছে, সিলিন্ডারটি কি গলে যাবে নাকি হচ্ছে তোমার বিস্ফোরিত হবে। তার মানে আমাদের এখান থেকে যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হচ্ছে তোমার এই সিলিন্ডারটা গলে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আমরা বেসিক কয়টা ম্যাথ করলাম। তো আমাদের হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা বয়েল, তারপর হচ্ছে চার্লস, তারপর হচ্ছে আমাদের চাপীয় সূত্র, এই 3টা সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের যে মেইন সমীকরণটা, সেটা আমরা দেখব। তারপর ওই রিলেটেড ম্যাথ প্র্যাকটিস করবো। তাহলে হচ্ছে পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনা। ধন্যবাদ সবাইকে।